আগের দিনের ক্লাসে আমরা উইক অ্যাসিড এবং উইক বেসের পিএইচ বার করতে শিখেছি, তাদের সলিউশনের পিএইচ বার করতে শিখিয়েছি, এবং এটাও বললাম যে যেন অ্যাসিডের সাথে কোনোভাবে বেস বা সল্ট মিশছে না, এরকম সিচুয়েশন যেন হয়। সল্ট বা বেস যদি অ্যাসিডের মধ্যে মিক্স হয়, বা উল্টোটাও যদি হয়, বেসে অ্যাসিড যদি মিক্স হয়, তাহলে কিন্তু আমাদের অন্য সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। সেটা আমাদের নজরে রাখতে হবে। কিভাবে নজরে রাখবো তার জন্য নিউমেরিক্যাল করতে হবে। আগে প্রতিটা ইন্ডিভিজুয়াল টপিক আমরা ইন্ডিভিজুয়ালি পড়ে নিই। যেমন আমরা উইক অ্যাসিড উইক বেসের সল্ট হাইড্রোলিসিস উইক অ্যাসিড উইক বেসের সলিউশনের পিএইচ এর কনসেপ্ট আমরা বুঝলাম। আজকে সল্ট হাইড্রোলিসিস পড়বো, তারপরের দিন আমরা বাফার আর সলিবিলিটি প্রোডাক্ট পড়ে নেবো নেক্সট ক্লাসে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল টপিকগুলো পড়া হয়ে যাবে। দেন আমরা যখন নিউমেরিক্যাল করবো, নিউমেরিক্যাল করতে গিয়ে আমরা বুঝবো আচ্ছা এরকম টাইপের কন্ডিশন এলে তখন সল্ট হাইড্রোলিসিস ফর্মুলা, ওরকম কন্ডিশন এলে তখন বাফার, এরকম জিনিসগুলো আমরা নিউমেরিক্যাল করে বুঝতে পারবো। আগে ইন্ডিভিজুয়াল কনসেপ্টগুলো বুঝে নিই, দেন সেটা আমাদের একটা এগুলো হচ্ছে পাজলের একটা ছোট ছোট পার্ট, টোটালটা জুড়ে গিয়ে টোটাল পিকচারটা বেরিয়ে আসবে। আচ্ছা, সল্ট হাইড্রোলিসিস করতে গেলে তোদের ছায়া প্রকাশনীর বইয়ে টাইট্রেশন সম্বন্ধে ডিটেলে কিছু দেয়নি, ইন্ডিকেটার এসব সম্বন্ধে অতটা ডিটেলে কিছু দেয়নি, ডাইরেক্ট সল্ট হাইড্রোলিসিসের কথাটা বলেছে। তো আমি তার আগে ছোট্ট করে একটু টাইট্রেশনের কনসেপ্টটা বলে নিই, কারণ টাইট্রেশনে আমরা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন ইউজ করব, ব্যবহার করব। নিউট্রালাইজেশন রিয়াকশনের বাংলা কি হবে? যাই হোক, নিউট্রালাইজেশন রিয়াকশন মনে পড়ছে না বাংলা কি হবে। আচ্ছা যাই হোক, অ্যাসিডের সাথে বেস রিয়াকশন করলে যে রিয়াকশনটা হয় সেটাকে নিউট্রালাইজেশন রিয়াকশন বলি। কেন নিউট্রালাইজেশন বলি? সলিউশনটা নিউট্রাল হয়ে যায়, পিএইচ 7-এ আসার চেষ্টা করে, তো সবই বলছি, ছোট্ট করে বলবো। এবার তার সাথে আছে টাইট্রেশনে আরো অনেক জিনিস আছে, যেহেতু বইয়ে বলা নেই, আমি জাস্ট আপাতত কনসেপ্টের জন্য বলছি। টাইট্রেশনের ব্যাপারটা বলার পর সল্ট হাইড্রোলিসিসে আসবো, কারণ টাইট্রেশনে আমরা অ্যাসিড কি বললাম, নিউট্রালাইজেশন রিয়াকশন ইউজ করছি। সল্ট হাইড্রোলিসিস হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশনের উল্টো রিয়াকশনটা, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশনে কি হয়, একটা অ্যাসিডের সাথে একটা বেস রিয়াকশন করে, ঠিক আছে? কি বললাম, একটা অ্যাসিডের সাথে একটা বেস রিয়াকশন করে, অ্যাসিডের সাথে একটা বেস রিয়াকশন করে। অ্যাসিডের সাথে বেস রিয়াকশন করলে কি তৈরি হয়? অলওয়েজ সল্ট আর ওয়াটার জেনারেট করবে, ঠিক আছে? তাহলে সল্ট আর ওয়াটার জেনারেট করবে। যদি আমি অ্যাজ এ এক্সাম্পল নিয়ে বলি, ধর HCl অ্যাসিড, তার সাথে বেস NaOH রিয়াকশন করলো। অ্যাসিড বেস রিয়াকশন করার ফলে এখানে কি তৈরি হবে? HCl এর H প্লাস, NaOH এর OH মাইনাস, জল H2O তৈরি করবে। বাকি Na প্লাস আর Cl মাইনাস কি তৈরি করবে? Na প্লাস আর Cl মাইনাস NaCl, সল্ট জেনারেট করবে। বাকি ওদের H প্লাস আর OH মাইনাস আয়ন মিলে H2O জেনারেট করবে। এই হচ্ছে ব্যাপার। এবার মেন যদি আমি টাইট্রেশন রিয়াকশনটা বলি, মেন রিয়াকশনটা কি ঘটছে? মেন রিয়াকশনটাই ঘটছে যে অ্যাসিড থেকে যে H প্লাস আয়নটা, একটা সলিউশনে অ্যাসিডিটি বা বেসিসিটির জন্য কারা দায়ী হয়? অ্যাসিডিটির জন্য H প্লাস আয়ন দায়ী হয়, বেসিসিটির জন্য OH মাইনাস আয়নটা দায়ী হয়। তাহলে অ্যাসিড থেকে যে H প্লাস আয়ন আসছে, তার সাথে বেস থেকে যে OH মাইনাস আয়ন আসছে, এরা একে অপরের সাথে রিয়াকশন করে জল তৈরি করছে, তাই তো? এবার আবার একই কথা বলছি, H প্লাস আয়ন অ্যাসিডিটির জন্য দায়ী, আর OH মাইনাস আয়ন বেসিসিটির জন্য দায়ী। এবার সলিউশনে যতগুলো H প্লাস আয়ন রয়েছে, তুই যদি ততগুলোই OH মাইনাস আয়ন দিয়ে দিস, তাহলে কি হবে? সলিউশনে 100টা H প্লাস আয়ন রয়েছে, তাহলে 100টা H প্লাস আয়ন থাকার জন্য, আমি আরবিটারি বলছি যে 100টা H প্লাস আয়ন রয়েছে, তাহলে 100টা H প্লাস আয়ন থাকার জন্য সলিউশনে যতটা অ্যাসিডিটি হওয়া উচিত, তুই যদি 100টাই OH মাইনাস আয়ন মানে বেস বাইরে থেকে অ্যাড করে দিস, তাহলে ওই 100টা H প্লাস আয়ন 100টা OH মাইনাস আয়নের সাথে রিয়াকশন করে 100টা জল তৈরি করে দেবে। তাহলে H প্লাস আয়ন জলে কনভার্ট হয়ে যাচ্ছে, OH মাইনাস আয়ন H প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে জলে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াবে? সলিউশনটাতে আর কোনো এক্সট্রা H প্লাস বা এক্সট্রা OH মাইনাস আয়ন থাকছে না, একে অপরের সাথে রিয়াকশন করে নিউট্রাল ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই কারণে অ্যাসিড বেস টাইট্রেশন হলে সলিউশনের পিএইচটা যদি যতগুলো H প্লাস আয়ন ততগুলোই OH মাইনাস আয়ন যদি দিই, দ্যাট মিনস কমপ্লিট নিউট্রালাইজেশন হয়, তাহলে সলিউশনের পিএইচটা 7-এ চলে আসে। কারণ কোনো H প্লাস আয়ন এক্সট্রা নেই, কোনো OH মাইনাস আয়ন এক্সট্রা নেই, শুধু জল আছে। তাহলে শুধু জল যদি থাকে, কারণ বুঝতেই পারছিস কেন এক্সট্রা নেই, বললাম একটু আগেই, তাহলে শুধুই যদি জল থাকে, তাহলে জলের অটো ডিসোসিয়েশনের জন্য 10⁻⁷ মোলার H প্লাস আয়ন তৈরি হবে, জলের ওই PKW যে কনসেপ্টটা, KW আয়নিক প্রোডাক্ট। তাহলে সেক্ষেত্রে পিওর ওয়াটারের পিএইচ কত হয়? পিওর ওয়াটারের পিএইচ হয় 7। এটাকে আমরা বলি নিউট্রাল পিএইচ, রাইট? তাহলে অ্যাসিড এবং বেস একে অপরের সাথে রিয়াকশন করে সলিউশনের পিএইচটাকে নিউট্রাল করতে চাইছে। বা এইভাবেও ভাবতে পারি, অ্যাসিডটা বেসের সাথে রিয়াকশন করে একে অপরকে নিউট্রাল করে দিয়ে অ্যাসিডকে বেসটা রিয়াকশন করে অ্যাসিডিটি শো করতে দিচ্ছে না,
অ্যাসিডটা বেসের সাথে রিয়াকশন করে বেসটাকে তার বেসিসিটি শো করতে দিচ্ছে না, একে অপরে যুক্ত হয়ে জল বানিয়ে ফেলছে। সো যেহেতু নিউট্রাল পিএইচ তৈরি করছে, তাই এই রিয়াকশনকে আমরা নিউট্রালাইজেশন রিয়াকশন বলছি। আচ্ছা, এবার অ্যাসিড বেস টাইট্রেশনের ঘটনাটা কি ঘটে, টাইট্রেশনে কি হয়? টাইট্রেশনে আমরা এই নিউট্রালাইজেশন রিয়াকশনটাকেই কাজে লাগাই। ধর তোর কাছে একটা আননোন স্ট্রেংথের অ্যাসিড রয়েছে, তো সেই অ্যাসিডের স্ট্রেংথ তুই জানিস না। কি করেছিস, একটা বিকার নিয়েছিস, সেই বিকারের মধ্যে আননোন স্ট্রেংথের অ্যাসিড রয়েছে। এখানে কি আছে বললাম, আননোন স্ট্রেংথের অ্যাসিড। বেশ, এখানে আননোন স্ট্রেংথের অ্যাসিড আছে, ঠিক আছে। ব্লু কালার দিলাম মানে এটা ব্লু কালার নয়, ট্রান্সপারেন্টই, জাস্ট অ্যাকোয়া সলিউশন। এবার এই সলিউশনটার ভলিউমটা তুই জানিস। কেন ভলিউমটা তুই জানিস? কারণ তোকে স্যার বলেছে এ নাও আননোন স্ট্রেংথের একটা অ্যাসিড, তুমি এটা স্ট্রেংথ আমাকে বার করে দেখাও টাইট্রেশন করে। তাহলে অ্যাসিডটা তোকে একটা সলিউশন ধরিয়ে দিয়েছে, সব অনেক তোর 10টা বন্ধু মিলে ইউজ করবি। তাহলে তোর কাছে একটা স্টক সলিউশন রয়েছে যেখানে অনেকটা সলিউশন দেওয়া রয়েছে। সেখান থেকে তোর 10 জন বন্ধু 20 ml 15 ml 25 ml যে যাই হোক একটা পিপেট তুলেছিস লেটসে, ঠিক আছে। তাহলে লেটসে তোর 10 ml এর পিপেট, তো 10 ml এর পিপেটে করে তুই 10 ml তুলেছিস বা 25 ml তুলেছিস, যাই হোক একটা সার্টেন ভলিউম তুই ওই স্যারের দেওয়া স্টক সলিউশন থেকে তুলে বিকারে ট্রান্সফার করেছিস। তাহলে আননোন স্ট্রেংথের অ্যাসিডটা কতটা ভলিউম রয়েছে সেটা তুই জানিস, কারণ তুই নিজেই মেপে নিয়ে এসেছিস বিকারে। তাহলে ভলিউমটা তুই জানিস, এই স্ট্রেংথটা তুই জানিস না। এবার এই স্ট্রেংথটাকে আমরা কি করে মাপি? তাহলে এই বিকারের মধ্যে এটাকে পিপেট আউট করলাম, পিপেটে করে টানলাম। এবার উপর থেকে একটা বুরেট বলে একটা বিষয় রয়েছে, লম্বা নলের মতো 50 ml মার্ক থাকে, মোটামুটি এরকম টাইপের। আমি যদি ড্র করি বিষয়টা, এখানে একটা স্টপ কক লাগানো থাকে, এখানে একটা মার্কিং থাকে, ধর 50 ml এর একটা মার্কিং রয়েছে। তুই এটাকে কি করেছিস, এটাকে তুই বাইরে থেকে অ্যাসিড দিয়ে বেস দিয়ে ফিল আপ করে দিয়েছিস। কি দিয়ে ফিল আপ করে দিয়েছিস? বেস দিয়ে ফিল আপ করে দিয়েছিস, ঠিক আছে। এটাকে তুই বেস দিয়ে ফিল আপ করে দিয়েছিস, ঠিক আছে। এটা আমি কালার দিয়ে ফিল আপ করে দিলাম, আশা করি বুঝতে পারছিস যে বেস দিয়ে আমি এটা ফিল আপ করার চেষ্টা করলাম। তাহলে বেস দিয়ে তুই এটাকে ফিল আপ করে দিয়েছিস। উপরে 50 ml অব্দি মার্ক রয়েছে, উপরে 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 50 ml অব্দি তোর মার্ক রয়েছে। তুই 50 ml মার্কটা জানিস যে এতটা তুই 50 ml বেস এখানে দিয়েছিস। এবার এই যে বেস, এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সলিউশন যার স্ট্রেংথটা তুই জানিস, ঠিক আছে। এই বেসটার স্ট্রেংথ তুই জানিস যে কত মোলার বা নর্মাল যাই হোক, তুই এটা স্ট্রেংথ জানিস। এবং কত ml এখানে নেওয়া হয়েছে ইনিশিয়ালি 50 ml তুই নিয়েছিস। এবার কি করবি, এই স্টপ কপটা তুই খুলে দিলে এখান থেকে ধীরে ধীরে বেসটা এই সলিউশনে এসে মিশবে। এটাই তো হবে। তুই যদি এটা খুলে দিস ফোটা ফোটা করে, NaOH দিয়েছিস লেটসে, ওই HCl প্লাস NaOH এর রিয়াকশনটাই মনে মনে ভাব। বিকারের মধ্যে HCl আছে, উপর থেকে NaOH ফোটা ফোটা করে পড়ছে। তাহলে অ্যাসিড আছে মানে এখানে কে আছে? অ্যাসিড আছে মানে এখানে বেসিক্যালি সলিউশনের ভিতরে H প্লাস আয়ন আছে। বেস আসছে মানে এখানে কোন আয়ন আসছে? OH মাইনাস আয়ন আসছে। এবার সলিউশনে যতগুলো, তুই তো জানিস না সলিউশনের স্ট্রেংথ কত, মানে অ্যাসিডের সলিউশনের স্ট্রেংথ কত জানিস না, তাহলে তুই জানিস না সলিউশনে কত মোল H প্লাস আয়ন আছে, তুই জানিস না। আচ্ছা, সেটাই বার করার জন্য তুই কি করছিস, তুই উল্টো প্রসেস লাগাচ্ছিস যে যতগুলো H প্লাস আয়ন আছে ঠিক ততগুলোই তো OH মাইনাস আয়ন আমার দরকার পড়বে। ওখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে যতক্ষণ পর্যন্ত সলিউশনে যতগুলো H প্লাস আয়ন আছে ঠিক ততগুলোই যদি OH মাইনাস আয়ন আমি দিয়ে দিতে পারি, যার ফলে সলিউশনটা যদি কমপ্লিটলি নিউট্রালাইজড হয়ে যায়, তাহলে আমি OH মাইনাস আয়নের পরিমাণ থেকে H প্লাস আয়নের পরিমাণটা বার করে নিতে পারবো। কারণ যতগুলো H প্লাস আয়ন ঠিক ততগুলোই OH মাইনাস আয়ন আমার লাগবে। এবার যখন নিউট্রালাইজেশন কমপ্লিট হবে, তখন তো তুই আর চোখে দেখতে পাচ্ছিস না H প্লাস আয়ন বা OH মাইনাস আয়নকে, কি তুই চোখে দেখতে পাচ্ছিস? চোখে তো দেখতে পাচ্ছিস না। তাহলে তুই কি করে বুঝবি রিয়াকশনটা নিউট্রালাইজেশনটা কমপ্লিট হয়েছে? তাই না? চোখে দেখা যাচ্ছে না, সব ট্রান্সপারেন্ট। আমি নীল আর লাল কালার দিয়েছি, তাই বিষয়গুলো সলিউশনগুলো তো ট্রান্সপারেন্ট। তো সে কারণে তোকে বাইরে থেকে কয়েক ফোঁটা ইন্ডিকেটর এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে তুই বাইরে থেকে কয়েক ফোঁটা ইন্ডিকেটর এখানে অ্যাড করলি, ঠিক আছে। আমি এটা ড্রপ দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে কয়েক ফোঁটা তুই ইন্ডিকেটর এখানে দিয়েছিস, এরকম ড্রপ দেখালাম, হ্যাঁ বুঝে নে। তুই কয়েক ফোঁটা তুই এখানে ইন্ডিকেটর অ্যাড করেছিস। ইন্ডিকেটর এরকম পার্পল কালার নয়, কিন্তু আমি কালারগুলোকে আলাদা আলাদা দিয়ে বোঝাতে চাইছি। তিনটে আলাদা আলাদা সাবস্টেন্স, ব্লুটা অ্যাসিড, রেডটা বেস, আর পার্পল কালারের যেটা দ্যাট ইজ ইয়োর ইন্ডিকেটর, ঠিক আছে। সেটা হচ্ছে তোর ইন্ডিকেটর। এবার এই ইন্ডিকেটরটা কি? এই ইন্ডিকেটর নামেই বুঝতে পারছিস যে কিছু একটা ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? যখন তোর সলিউশনের নিউট্রালাইজেশনটা কমপ্লিট হবে, তখন ইন্ডিকেটর নিজের কালার চেঞ্জের থ্রু তোকে বলে দেবে যে হ্যাঁ
তোমার নিউট্রালাইজেশন কমপ্লিট হয়েছে। তাহলে ইন্ডিকেটর কালার চেঞ্জ করবে, ইন্ডিকেটর যেই কালার চেঞ্জ করবে তুই কি বুঝলি? নিউট্রালাইজেশন কমপ্লিট হয়েছে, দুবার বললাম, ঠিক আছে। এবার কি হবে? যখন সলিউশন নিউট্রাল হয়ে যাবে, সলিউশন যখন নিউট্রাল হয়ে যাবে, একটু আগে বললাম তার পিএইচ কোথায় আসা উচিত? তার পিএইচ 7-এ আসা উচিত। অবশ্যই স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেসে নিউট্রালাইজেশন করলে পিএইচ 7-এই আসবে। পিএইচ 7 না এসে অন্যান্য পজিশনেও আসতে পারে, সেগুলোর জন্য টাইট্রেশনকে আমাদের আরেকটু ডেপথে পড়তে হবে। তো যেহেতু টাইট্রেশন এখানে নেই, আমি জাস্ট বেসিক হাইড্রোলিসিসটা বোঝাবো বলে আমি একটু টাইট্রেশনটা একটু ছোট্ট করে বলে নিচ্ছি। এছাড়া প্র্যাকটিক্যালে হয়তো এটা তোদের করতে হয়েছে, কোন সেমিস্টারে এই প্র্যাকটিক্যালটা আছে আমি জানি না, হয়তো আগে করেছিস, না করলে করবি, দুটোর মধ্যে একটা। আচ্ছা, এবার টাইট্রেশন যখন কমপ্লিট হলো, যখন টাইট্রেশন কমপ্লিট হচ্ছে তখন কি? তখন এইচ প্লাস আয়নের পরিমাণটা OH মাইনাস আয়নের পরিমাণের সাথে সমান হবে। নাম্বার অফ এইচ প্লাস আয়ন আর নাম্বার অফ OH মাইনাস আয়ন সমান হবে। তুই তো জানিস না নাম্বার অফ এইচ প্লাস আয়ন কতটা। তাহলে এই জিনিসটাকে আমরা কি করে বার করতে পারি? মনে পড়ে কথাটা? আমাদের যে নর্মালিটি বাদ দে, মোলারিটির কথাটাও আমি যদি বলি, মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস বাই ভলিউম। তাহলে সলিউশনের ভলিউমের সাথে যদি মোলারিটি গুণ করে দিই, তাহলে আমার এন নাম্বার অফ মোল বেরিয়ে আসে। ভালো কথা। সলিউশনে এইচ প্লাস আর OH মাইনাস আয়নের পরিমাণটা সমান হয়েছে। এবার তুই যদি এই টাইট্রেশনটা করে তুই যদি এরকম ভাবিস যে মোলস অফ এইচ প্লাস আয়ন আর মোলস অফ OH মাইনাস আয়ন সমান, ঠিক, মোলস অফ এইচ প্লাস আয়ন আর মোলস অফ OH মাইনাস আয়ন সমান, একদম ঠিক কথা। কিন্তু সলিউশনে তো তুই শুধুমাত্র এইচ প্লাস আর শুধুমাত্র OH মাইনাস আয়ন দিসনি, তুই তো HCl এবং NaOH দিয়েছিস। এখান থেকে একটা প্রবলেম অ্যারাইজ করবে যে আমরা অ্যাসিড এবং বেসের মোলারিটি ইউজ করতে পারবো না, আমাদের নর্মালিটি ইউজ করতে হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট ইউজ করতে হবে। কারণ HCl আর NaOH এর রিয়াকশনে অ্যাসিড এবং বেস 1:1 মোল অনুপাতে রিয়াকশন করেছে। দ্যাট মিনস HCl এর যা মোলার মাস, HCl এর ইকুইভ্যালেন্ট মাসও তাই। NaOH এর যা মোলার মাস, NaOH এর ইকুইভ্যালেন্ট মাসও তাই, কারণ একটা H প্লাস আয়ন দেয়, একটা OH মাইনাস আয়ন দেয়। এই কারণে HCl এবং NaOH এর 1:1 মোল অনুপাতে রিয়াকশন করেছে, ফলে এদের নর্মালিটি এবং মোলারিটি একই। তাই HCl এর মোলারিটি নিয়ে তুই রিয়াকশন কর বা নর্মালিটি নিয়ে কর, কোনো অসুবিধা নেই। এরপরে যদি আমি HCl এর জায়গায় H2SO4 দিয়ে দিই, তখন আর এই মোলারিটিটা ম্যাচ করবে না, কারণ H2SO4 1 মোল থেকে 2 মোল H প্লাস আয়ন দিয়ে দেয়, কিন্তু NaOH তো 1 মোল থেকে 1 মোল OH মাইনাস আয়নই দেয়। তখন তুই যদি মোলস অফ H2SO4 আর মোলস অফ NaOH এর মোলটাকে তুই যদি সমান করিস, তাহলে গন্ডগোল হয়ে যাবে। কারণ H2SO4 এর লেটস সে H2SO4 এর 1 মোল আর NaOH এর 1 মোল তুই দিলি সমান করে, V1S1 এর করে নরমালিটি দিয়ে মাল্টিপ্লাই করে, তখন কি হবে? 1 মোল H2SO4 আর 1 মোল NaOH। 1 মোল H2SO4 তো তোকে 2 মোল H প্লাস আয়ন দেবে, আর 1 মোল NaOH তোকে 1 মোল OH মাইনাস আয়ন দেবে, তাহলে তো OH মাইনাস আয়নের ঘাটতি হয়ে গেল। এই কারণে অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের সময় আমরা যে H প্লাস আয়নের মোল আর OH মাইনাস আয়নের মোলটা সমান করছি, ওখানে তো শুধুমাত্র H প্লাস আর OH মাইনাস আয়ন তো বাজারে কিনতে পাওয়া যায় না, তোকে অ্যাসিড এবং বেসই অ্যাড করতে হচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে HCl তো না হয় পার মোলে 1 মোলে H প্লাস আয়ন দেয়, সব অ্যাসিড তো তা করবে না। যেমন H2SO4 ও তো 1 মোলে 2 মোল H প্লাস আয়ন দিয়ে দেবে। তাই ওই পার্টিকুলার সিচুয়েশনগুলোকে দূর করা, মানে প্রবলেমগুলোকে দূর করার জন্য আমাদের নর্মালিটির কনসেপ্টটা দরকার, মানে ইকুইভ্যালেন্ট মাসের কনসেপ্ট দরকার। তখন মোল কিন্তু অ্যাসিড এবং বেসের মোলটা কিন্তু সমান হবে না। এই পার্টিকুলার রিয়াকশনে মোলটা সমান হলেও হয়ে যাচ্ছে, কারণ 1:1 অনুপাতে রিয়াকশন করে। যারা 1:1 মোল অনুপাতে রিয়াকশন করে না, তাদের জন্য কি হবে? তখন আমাদের কি লাগবে? তখন আমাদের নর্মালিটি লাগবে। আমি ফর্মুলাগুলোকে আরেকবার বলি, বুঝতে পারলি নাকি আমি জানি না, সামনে থাকলে আমি ভালো করে বলতে পারতাম। সলিউশনের ভলিউম লেটসে লিটারেই রয়েছে, তাহলে তুই যদি সলিউশনের মোলার স্ট্রেংথের সাথে ভলিউমকে মাল্টিপ্লাই করিস, নাম্বার অফ মোলস আসবে। ধরে নে আমি এটাকে অ্যাসিড বললাম, মোলস অফ অ্যাসিড, অ্যাসিড বাদ দে, মানে মোলস আসবে। এবার তুই ভাবছিস কি? তুই ভাবছিস যে আমি এই সলিউশনের অ্যাসিডের সলিউশনের ভলিউমটা তুই জানিস, মানে V1 এর ভলিউম তুই জানিস, S1টা তুই জানিস না, এটাই আমাদের বার করতে হবে। S1টা কি, এটাই আমাকে বার করতে হবে, ইকুয়াল টু V2। এই বেসটা কতটা লাগলো তুই জানিস। টোটাল টাইট্রেশনটা কমপ্লিট হলো, টাইট্রেশনটা যেই কমপ্লিট হলো, ইন্ডিকেটর কালার চেঞ্জ করলো, তুই বুঝে গেলি যে টাইট্রেশন কমপ্লিট হয়েছে। সেই টাইট্রেশনটা কমপ্লিট করার জন্য কিছুটা ভলিউম বেস ইউজ হয়েছে, লেটস সে 50 ml থেকে 30 ml মার্কে নেমে এলো। তাহলে তুই কি বুঝলি? 20 ml বেস ইউজ হলো। তাহলে বেসের ভলিউমটাও তুই জানিস, বেসটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড সলিউশন। বেসটার তুই নিজের হাতে বেসটা বানিয়েছিস, তার স্ট্রেংথ তুই জানিস, নিজের হাতে না বানালেও ল্যাবরেটরিতে প্রোভাইড করা হয়েছে নন স্ট্রেংথের বেস। তাহলে বেসের স্ট্রেংথটাও তুই জানিস। তাহলে এটার ফলে কি হচ্ছে? V1S1 তুই যখন করছিস, ভলিউম অফ অ্যাসিড ইনটু স্ট্রেংথ অফ অ্যাসিড, যদি তুই স্ট্রেংথটাকে মোলারিটি নিয়ে নিস, যদি এই S1 স্ট্রেংথ লিখেছি জাস্ট, এই স্ট্রেংথটাকে তুই যদি মোলারিটি নিয়ে নিস, তাহলে V1M1 তুই যদি করিস, এখান থেকে কি বেরিয়ে আসবে? মোলস অফ অ্যাসিড বেরিয়ে আসবে। মোলস অফ অ্যাসিড বেরিয়ে আসবে যদি তুই মোলারিটি নিয়ে নিস।
বেসের জন্য V2M2 তুই যদি করিস এখানে n বেস বেরিয়ে আসবে। এবার তোকে কে বলেছে নিউট্রাল পয়েন্টে অ্যাসিড এবং বেসের মোলটা সমান হবে? কোনো গ্যারান্টি নেই। তুই বলবি এই তো দাদা হচ্ছে HCl আর NaOH, এদের তো মোলটা সমানই, কারণ হ্যাঁ এই পার্টিকুলার রিয়াকশন হচ্ছে, বললাম তো, কারণ এটা 1:1 অনুপাতে রিয়াকশন করে। কিন্তু আমি যদি এক্ষুনি H2SO4, কেন নর্মালিটি লাগবে সেটাই বোঝাচ্ছি, H2SO4 আর আমি যদি NaOH এর রিয়াকশন করি, এটা কি 1:1 অনুপাতে রিয়াকশন করছে? করছে না। H2SO4 এর 1 মোল কিন্তু তোকে 2 মোল H প্লাস আয়ন দেয়, এটার কিন্তু 1 মোল তোকে 1 মোল OH মাইনাস আয়ন দেয়। তাহলে এই প্রবলেমটাকে দূর করার জন্য NaOH টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে গিয়ে 2 মোল OH মাইনাস আয়ন আসবে। সল্ট এখানে কি জেনারেট করবে? Na2SO4 প্লাস 2H2O। আশা করি বুঝলি। এবার এটা যদি নিউট্রালাইজেশন করিস, এটা নিউট্রালাইজেশন করে ধর H2SO4 এর স্ট্রেংথ তুই জানিস না, H2SO4 এর স্ট্রেংথটা তুই যদি মোলার স্ট্রেংথ বলিস, তাহলে মোলস অফ অ্যাসিড বেরিয়ে আসবে। মোলস অফ অ্যাসিড মানে ধর আমি বলছি V1S1 ইকুয়াল টু V2S2 ফর্মুলাটা লাগাচ্ছিস, V1S1 ইকুয়াল টু V2S2 ফর্মুলাটা লাগাচ্ছিস, তুই জানিস মোলস অফ H প্লাস আয়ন আর মোলস অফ OH মাইনাস আয়ন নিউট্রাল পয়েন্টে সমান হবে। কিন্তু তার মানে এটা নয় যে মোলস অফ H প্লাস আয়ন আর মোলস মানে সরি মোলস অফ H2 অ্যাসিড এবং মোলস অফ NaOH সমান হবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটাই বলতে চাইছি। যদি অ্যাসিড এবং বেস 1:1 অনুপাতে রিয়াকশন করে, তাহলে এর 1 মোল থেকে 1 মোল H প্লাস, 1 মোল থেকে 1 মোল OH মাইনাস, তাই নিউট্রাল পয়েন্টে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নের মোল সমান হচ্ছে, মানে অ্যাসিড এবং বেসের মোলসও সমান হচ্ছে। তাই এই পার্টিকুলার নিউট্রালাইজেশনে V1M1 মানে মোলার স্ট্রেংথ ইউজ করলে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এই পার্টিকুলার রিয়াকশনে তুই যদি V1M1 মোলস অফ H2SO4 বার করিস, মানে তুই যদি V1M1 নিয়ে নিস, অবশ্য বারবার বলছি এখানে H প্লাস আয়নের মোল বেরোবে না, কিন্তু স্ট্রেংথ কর, তুই অ্যাসিড দিয়েছিস বেস দিয়েছিস, ওখান থেকে H প্লাস আয়ন জেনারেট হচ্ছে, তুই শুধুমাত্র H প্লাস আয়ন দিস নি, তাহলে তো সমস্যাই থাকতো না। তাহলে মোলস অফ H2SO4 বেরিয়ে আসবে V2S। এবার তুই এই ফর্মুলা ইউজ করছিস, এবার এখানে তুই যখন V2M2 মোলার স্ট্রেংথ অফ ইউজ করিস, লেটস সে এখানে মোলস অফ NaOH বেরিয়ে আসবে। এবার আমি যদি বলি নিউট্রাল পয়েন্টে, তুই আমাকে একটা কথা বলতো, যখন নিউট্রালাইজেশন হয়ে যাবে, নিউট্রালাইজেশন পয়েন্টে কি মোলস অফ H2SO4 আর মোলস অফ NaOH সমান হবে? কখনোই হবে না। নিউট্রালাইজেশন পয়েন্টে যত মোল সলিউশনে H2SO4 রয়েছে তার ডবল মোল NaOH লাগবে, কারণ 1 মোল H2SO4 2 মোল H প্লাস আয়ন দেয়। তাহলে নিশ্চয়ই নিউট্রাল পয়েন্টে আমি কখনোই বলতে পারি না V1M1 ইকুয়াল টু V2M2। V2M2 আমরা কেন বলতে পারি না? M1 V1 মানে এখান থেকে মোলস অফ H2SO4 বেরোবে, ঠিক আছে? এখানে কি চলে আসবে? এখানে কি চলে আসবে? এখানে বেরিয়ে আসবে মোলস অফ NaOH। এবার আমাকে একটা কথা বলতো, নিউট্রাল পয়েন্টে মোলস অফ H2SO4 আর মোলস অফ NaOH কি সমান? কোনোদিনই নয়, কারণ যদি নিউট্রাল পয়েন্টে মোলস অফ H2SO4 আমি যদি বলি 1 মোল H2SO4 রয়েছে, এই 1 মোল H2SO4 কে নিউট্রাল করার জন্য NaOH কতটা লাগছে? এই 1 মোল H2SO4 কে নিউট্রাল করার জন্য NaOH লাগছে 2 মোল, তবে গিয়ে নিউট্রালাইজেশনটা কমপ্লিট হবে, কারণ এই 1 মোল অ্যাসিড থেকে 2 মোল H প্লাস আয়ন আসে, আর এই 2 মোল NaOH থেকে 2 মোল OH মাইনাস আয়ন আসে। তাহলে আমরা চাইছি নিউট্রাল পয়েন্টে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নের মোলটাকে সমান করতে, সেটা করার জন্য ব্যালেন্স ইকুয়েশন দাঁড় করতে হচ্ছে। তার মানে এটা কখনোই দাঁড়াচ্ছে না যে অ্যাসিড এবং বেসের মোলটাও সমান হবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই এখানে যখন অ্যাসিড বেস নিউট্রালাইজেশন করে স্ট্রেংথ বার করতে চাইবো আননোন স্ট্রেংথের সলিউশন, এক্ষেত্রে আমি অ্যাসিডটাকে আননোন নিয়েছি, তাহলে V1M1 আমরা কিন্তু এখানে করতে পারবো না। V1M1 করা মানে তুই বলে ফেলছিস মোলস অফ অ্যাসিড ইকুয়াল টু মোলস অফ বেস, কিন্তু সেটা কিন্তু নয়, সেটা হতেও পারে সেটা নাও পারে, তুই রিস্ক নিবি এখন? নিশ্চয়ই নয়। সে কারণে আমরা কি ইউজ করি? সে কারণে আমরা ইউজ করি ইকুইভ্যালেন্ট মাস। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস আমরা কি করে বার করি? একটা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস বেরোয় মলিকিউলার মাস অফ দ্যাট অ্যাসিড ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। এই এন ফ্যাক্টর মানে সে কতগুলো H প্লাস আয়ন সলিউশনে দেয়। এবার HCl এর জন্য তুই যদি বলিস HCl এর ইকুইভ্যালেন্ট মাস হবে এটার মলিকুলার মাস ডিভাইডেড বাই 1, মানে মলিকুলার মাস এর ইকুইভ্যালেন্ট মাস আর মলিকুলার মাস একই। কিন্তু H2SO4 এর জন্য যদি বলা হয়, H2SO4 এর ইকুইভ্যালেন্ট মাস দাঁড়াবে মলিকুলার মাস ডিভাইডেড বাই 2, তাহলে ডিফারেন্ট। তাহলে এটা 36.5, এটা 98 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 49 গ্রাম, এই দাঁড়াচ্ছে। তাহলে এটা এবার বেসিক্যালি এটার মানেটা কি দাঁড়ায়? এটার এই যে নাম্বার অফ H প্লাস আয়ন দিয়ে ডিভাইড করে দেওয়ার মানেটা কি দাঁড়ায়? ইকুইভ্যালেন্ট ওয়েটে তুই যদি ডেফিনেশনে যাস, এটার মানেটা দাঁড়াচ্ছে যে H2SO4 এর 98 গ্রাম থেকে 2 মোল H প্লাস আয়ন পাই, তাহলে কত গ্রাম থেকে আমি 1 মোল H প্লাস আয়ন পাবো? ঠিক আছে, তাহলে আমরা বারবার বার করতে চাইছি একটা অ্যাসিডের কত গ্রাম মাস থেকে আমরা 1 মোল বা 1.008 গ্রাম, তাহলে 1 মোল হাইড্রোজেন পাচ্ছি, এক্ষেত্রে H প্লাস আয়ন। তাহলে H2SO4 এর 98 গ্রাম থেকে 2 মোল H প্লাস আয়ন আসে, তাহলে 49 গ্রাম থেকে 1 মোল H প্লাস আয়ন আসবে।
তাহলে 49 গ্রাম হচ্ছে ওর ইকুইভ্যালেন্ট মাস, সেই জন্য নাম্বার অফ H প্লাস আয়ন দিয়ে ডিভাইড করে দিতে হয়। একটা H প্লাস আয়ন, একটা মানে 1 মোল H প্লাস আয়ন বা 1.008 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি আমরা কত গ্রাম অ্যাসিড থেকে। HCl এর ক্ষেত্রে 1 দিয়ে ডিভাইড হলো, স্বাভাবিক। HCl এর যেটা মলিকুলার মাস, সেই অ্যামাউন্ট অফ মাস থেকেই আমরা একটা H প্লাস আয়ন পাই, সেজন্য ওর মলিকুলার মাস আর ইকুইভ্যালেন্ট মাস একই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কোনো একটা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস মানে, যদি একটা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস x গ্রাম হয়, তাহলে ওই x গ্রাম থেকে, ওই x গ্রাম অ্যাসিড থেকে আমি 1 মোল H প্লাস আয়ন পাবো। তাহলে কোনো একটা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস মানে কি বোঝায়, ওই অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস যেটা হবে তার তত গ্রাম মাস থেকে, আবার একই কথা রিপিট করছি, কোন একটা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস যদি x গ্রাম হয়, তাহলে ওই পার্টিকুলার অ্যাসিডটার x গ্রাম যদি আমি সলিউশনে ডিসলভ করি, তাহলে সেখান থেকে 1 মোল H প্লাস আয়ন পাবো। আশা করি বুঝতে পেরেছিস কথাটা। এবার মোলার স্ট্রেংথ মানে ছিল নাম্বার অফ মোলস বাই সলিউশনের ভলিউম। নর্মালিটি মানে কি, আমি আশা করব ক্লাস 11 এর যে প্রথম ক্লাসগুলো নিয়েছিলাম, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, ওটা আমি বারবার বলেছি এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে জানতে হবে, এখনো টাইম আছে, ওই চ্যাপ্টারটি একটু ভালো করে পড়, নয় অ্যাসিড বেসের মানে আয়নিক ইকুইলিব্রিয়াম নিউমেরিক্যাল করতে পারবি না। স্ট্রেংথ অফ দ্য সলিউশনের নিউমেরিক্যাল কিন্তু বড় নিউমেরিক্যালের মাঝখানে করে নিতে হবে, বারবার বলছি। তাহলে নর্মালিটি আমরা ইউজ করব নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, মোল নয়, বাই ডিভাইডেড বাই সলিউশনের ভলিউম। নাম্বার অফ মোল আমরা কি করে বার করতাম, গিভেন মাস বাই মোলার মাস। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস আমরা কি করে বার করব, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। জি মানে গিভেন মাস, আমি তাই জি লিখলাম, ঠিক আছে। দ্যাট মিনস মোল মানে কি বোঝাচ্ছে, তাহলে মোল মানে বোঝাচ্ছে তুই কারোর মলিকুলার মাসকে কত টাইমস নিয়েছিস, এটাই বোঝায়। যেমন অক্সিজেনের, যদি আমি বলি অক্সিজেনের মোলার মাস হচ্ছে 32 গ্রাম, তাহলে 64 গ্রাম O2 মানে কত মোল, তুই দেখেই বলবি কেন 2 মোল। তাহলে কি করে বেরোলো, এটার মানেটা কি, 2 মোল মানে কি, 2 মোল মানে হচ্ছে 32 গ্রামকে আমি দুবার নিয়েছি। তাহলে মোল মানে তার মলিকুলার মাসকে কত টাইমস নেওয়া হচ্ছে, সেই জন্যই তো গিভেন মাসকে মোলার মাস দিয়ে ডিভাইড করে দিলে নাম্বার অফ টাইমস পেয়ে যাবো, যে ওই মোলার মাসটা কত টাইমস ওর মধ্যে রয়েছে। সেটা হাফ বার হলে হাফ হবে, আমি যদি 16 গ্রাম বলতাম তাহলে মোল কত বেরিয়ে আসতো, হাফ মোল। তাহলে এটা মাঝে মানে বোঝাতো তার মোলার মাসকে আমি হাফ টাইমস নিয়েছি। সেরকমই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স মানে কি বোঝায়, তার ইকুইভ্যালেন্ট মাসকে আমি কত টাইমস নিয়েছি, ঠিক আছে। বেশ, এবার যদি আমি বলি একটা অ্যাসিডের, যেমন H2SO4 এর কথাই যদি বলি, H2SO4 এর 49 গ্রাম থেকে, H2SO4 এর 49 গ্রাম থেকে আমি 1 মোল H প্লাস আয়ন পাই, ঠিক আছে। তাহলে প্রত্যেকের যত গ্রাম ইকুইভ্যালেন্ট সেই অ্যামাউন্ট অফ গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে, কারোর যেটা গ্রাম ইকুইভ্যালেন্ট সেই অ্যামাউন্ট অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে যেটা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস মানে ইকুইভ্যালেন্ট মাস, সেই ইকুইভ্যালেন্ট মাস থেকে আমি 1 মোল H প্লাস আয়ন পাই। 2 ইকুইভ্যালেন্ট থেকে 2 মোল H প্লাস আয়ন পাবো, মানে 2 ইকুইভ্যালেন্ট মাস থেকে মানে দুবার ইকুইভ্যালেন্ট মাসকে নিলাম। 3বার যদি ইকুইভ্যালেন্ট মাসকে নিই মানে 3 ইকুইভ্যালেন্টস, যদি H2SO4 এর 3 ইকুইভ্যালেন্টস নিই, তাহলে সেখান থেকে আমি 3 মোল H প্লাস আয়ন পাবো, রাইট। সেরকমই আমি যদি বেসের জন্য এইভাবে এক্সপ্লেন করি, বেসের জন্য কি হবে, বেসে যতগুলো OH মাইনাস আয়ন দেয় সেই সংখ্যাটা দিয়ে আমাদের ডিভাইড করে দিতে হয়। তার মানে একটা বেসের কতটা মাস থেকে আমি একটা OH মাইনাস আয়ন পাই। তাহলে NaOH এর জন্য আমি যদি ক্যালকুলেট করি, NaOH এর জন্য দাঁড়াবে, এর ইকুইভ্যালেন্ট মাস কি দাঁড়াবে, এর ইকুইভ্যালেন্ট মাস দাঁড়াবে মোলার মাস ডিভাইডেড বাই 1, তাহলে মোলার মাসই ওর ইকুইভ্যালেন্ট মাস। কিন্তু আমি যদি বলি CaOH হোল টুয়াইস, CaOH হোল টুয়াইস এর ইকুইভ্যালেন্ট মাস কত দাঁড়াবে, মলিকুলার মাস ডিভাইডেড বাই 2, এটাই দাঁড়াবে। এটার মানে কি, CaOH হোল টুয়াইস এর m গ্রাম থেকে 2 মোল OH মাইনাস আয়ন আসে, তাহলে m গ্রামকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, তার অর্ধেক করে দিই, তাহলে অর্ধেক থেকে 1 মোল OH মাইনাস আয়ন আসবে, এটাই। তাহলে সেরকম ভাবেই আমি বেসের জন্য বলতে পারবো, একটা বেসের যদি ইকুইভ্যালেন্ট মাস যদি x গ্রাম হয়, তাহলে ওই বেসটার যদি আমি x গ্রাম অ্যামাউন্ট সলিউশনে ডিসলভ করে দিই, তাহলে সেখান থেকে 1 মোল OH মাইনাস আয়ন আসবে, রাইট। এবার এখান থেকে আমরা বিষয়টাকে ইউজ করব যে অ্যাসিড বেস টাইট্রেশনে কোনটা সমান হয়, অ্যাসিড বেস টাইট্রেশনে H প্লাস আয়নের সাথে OH মাইনাস আয়নের সংখ্যাটাকে সমান করতে হবে। তাহলে মোল নিলে কিন্তু আমরা সবসময় বাঁচতে পারবো না, কারণ তারা যে সবসময় 1:1 অনুপাতে মোল অনুপাতে রিয়াকশন করবে তার তো কোনো গ্যারান্টি নেই। যেমন H2SO4 এর কেসটা দেখলাম, এখানে মোলস অফ অ্যাসিড এবং মোলস অফ বেস কিন্তু সমান করে দিলে হবে না, কারণ বুঝতেই পারছিস, কারণ n আর n আমি এটা সমান বলতে পারি না, এটা আমি নট ইকুয়াল টু করে দিই, কারণ n মোল H2SO4 থেকে ডবল যা H প্লাস আয়ন আসবে, n মোল NaOH থেকে তার অর্ধেক, কারণ n মোল H2SO4 থেকে H প্লাস আয়ন কত আসবে, 2n মোল আসবে, 2n মোল H প্লাস আয়ন আসবে, আর n মোল থেকে n মোল OH মাইনাস আয়ন আসবে। তাহলে H প্লাস আয়ন আর OH মাইনাস আয়নের সংখ্যাটা তো সমান হচ্ছে না, তাই অ্যাসিড বেসের মোল সমান করা যাবে না। তাই আমাদের কি করতে হবে, স্ট্রেংথ নেওয়ার সময় স্ট্রেংথটা আমাদের এখানে মোলার স্ট্রেংথ আমরা নিতে পারবো না, এখানে আমাদের যে স্ট্রেংথটা নিতে হবে সেই স্ট্রেংথটা হচ্ছে নরমালিটি,
তাহলে V1 ইন্টু স্ট্রেংথ কি যাবে, নর্মালিটি N1, অ্যাসিডের স্ট্রেংথ আমরা জানি না, ইকুয়াল টু V2 ইন্টু N2। ঠিক আছে, তাহলে সলিউশনের ভলিউমের সাথে সেম নর্মালিটি যদি মোলারিটি যদি ফর্মুলাটা এটা হয়, তাহলে নর্মালিটি ফর্মুলাটা তখনই লিখলাম নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই সলিউশনের ভলিউম ইন লিটার। তাহলে যদি সলিউশনের ভলিউমের সাথে মোলার স্ট্রেংথ গুণ করে দিই, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস আসবে। তাহলে বেসিক্যালি বলতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড যেটা, সেটা সমান হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেসের সাথে। এই কথাটা ঠিক, কারণ যদি n গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড নিই, তাহলে সেখান থেকে n গ্রাম ইকুইভ্যালেন্ট H প্লাস আয়নই আসবে। তাহলে কারোর ইকুইভ্যালেন্ট মাসের যদি আমি একবার ইকুইভ্যালেন্ট n বার মানে n ইকুইভ্যালেন্ট নিয়েছি মানে কি, তার ইকুইভ্যালেন্ট মাসকে n টাইমস নিয়েছি। একবার নিলে 1 মোল, মানে ইকুইভ্যালেন্ট মাস যত, সেই মাস অ্যামাউন্ট যদি নিই তাহলে 1 মোল H প্লাস আয়ন আসে। দুবার নিলে 2 মোল আসবে, তিনবার নিলে 3 মোল আসবে। আমি যদি n বার নিয়ে নিই ইকুইভ্যালেন্ট মাসকে, তাহলে n মোল H প্লাস আয়ন আসবে। বেসের জন্যও তাই, বেসের ইকুইভ্যালেন্ট মাসের সমান আমি যদি নিই, মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আমি যদি নিই, ঠিক আছে, তাহলে 1 মোল OH মাইনাস আয়ন আসবে। যদি ইকুইভ্যালেন্ট মাসকে দুবার নিই, মানে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি নিই, তাহলে 2 মোল OH মাইনাস আয়ন আসবে। n বার নিলে n মোল OH মাইনাস আয়নই আসবে। তাই অ্যাসিড এবং বেসের নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা কিন্তু আমার ইকুইভ্যালেন্স পয়েন্টে সমান হয়। ঠিক আছে, তাই আমরা অ্যাসিড বেসের টাইট্রেশন করার সময় আমরা যে স্ট্রেংথটা ইউজ করবো সেটা নর্মালিটি, এটাই আমার বলার। ঠিক আছে, বেশ, তাই তো আমরা মোটামুটি টাইট্রেশনের কথাটা বুঝলাম। এবার আমি সল্ট হাইড্রোলিসিসের প্রসঙ্গে আসবো। তোর বইয়ে সল্ট হাইড্রোলিসিসের ম্যাথামেটিক্যাল ডেরিভেশন গুলো দেওয়া নেই, শেষে একটা টেবিল দেওয়া রয়েছে। আমার বইটা 1 বছর আগের এডিশন, মানে সেমিস্টারের বই নয়, দুটো পার্ট 1 পার্ট 2 করা রয়েছে। সো মানে অর্গানিক আর বাকি পার্টটা একদিকে আছে। সো তোর বইয়ে সেমিস্টার হয়েতে থাকাতে তোর বইয়ে যদি টাইট্রেশনে অ্যাসিড বেস টাইট্রেশনের কিছু এক্সট্রা প্রসঙ্গে কথা বলে, বা সল্ট হাইড্রোলিসিস সম্বন্ধে যদি কিছু দেওয়া থাকে, মানে সল্ট হাইড্রোলিসিস সম্বন্ধে তো দেওয়া আছে, আমি সেটা বলতে চাইছি না, মানে ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা যদি করা থাকে তাহলে তো ভালো কথা। আর না করা থাকলেও তোকে পরীক্ষাতে কখনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা জানতে চাইবে না, তোর বোঝার জন্য আমি একটু করে দিচ্ছি বিষয়টা। আগে মেন কনসেপ্টটা বুঝি, তারপরে তো নয় ম্যাথামেটিক্যাল ডেরিভেশনে যাব। তাহলে অ্যাসিড সল্ট হাইড্রোলিসিস, সল্ট হাইড্রোলিসিস হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের উল্টো রিয়াকশন। উল্টো রিয়াকশন মানে এক্স্যাক্টলি উল্টো। তুই নিবি সল্ট প্লাস ওয়াটার, সল্ট আর ওয়াটার দিলে এই সল্টের একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন ইন্ডিভিজুয়ালি জলের সাথে রিয়াকশন করে তার যে প্যারেন্ট অ্যাসিড এবং বেস থেকে জেনারেট হয়েছে, সেই অ্যাসিড এবং বেসকে সে ব্যাক করাতে চাইবে। অলওয়েজ এই কেসটা নয়, তো চাইবে। ঠিক আছে, অলওয়েজ পারবে না, দেখি কখন পারবে কখন পারবে না। এবার দেখ, অ্যাসিড বেস রিয়াকশন করেই তো সল্টটা তৈরি হয়েছে, তাই না? অ্যাসিড আর বেস রিয়াকশন করেই সল্টটা তৈরি হয়েছে। এই সল্ট তৈরি করতে গেলে আমরা কিরকম কম্বিনেশন ইউজ করতে পারি? অ্যাসিড এবং বেস দুজনাই স্ট্রং, অ্যাসিড এবং বেসের মধ্যে অ্যাসিডটা স্ট্রং বেসটা উইক, বা বেসটা স্ট্রং অ্যাসিডটা উইক, অথবা দুজনাই উইক, মানে অ্যাসিড এবং বেস দুজনই উইক। এই 4টে কম্বিনেশন আমরা ইউজ করতে পারি। তাহলে সেই 4টে কম্বিনেশন নিয়ে যদি আমরা পড়ি, তাহলে ধর প্রথমে আমি স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া যে সল্ট, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া সল্ট, আমি আগে রিয়াকশনটা লিখে নিই। এই রিয়াকশনটা আমি নিচ্ছি HCl প্লাস NaOH। HCl প্লাস NaOH রিয়াকশন করে তোকে কি দেবে? NaCl আর H2O। তাহলে এটা একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া একটা সল্ট, তাই তো? তাহলে এই পার্টিকুলার সল্টে তুই হাইড্রোলিসিস করতে চাইছিস, দ্যাট মিনস তুই বাইরে থেকে কিছুটা NaCl কিনে নিয়ে এলি, সেই NaCl কে তুই এখন জলে গুলে দিলি, দিয়ে তুই দেখতে চাইছিস কি রিয়াকশন হবে। NaCl এর জলের সাথে রিয়াকশন করা মানে কি? Na প্লাস আয়নের ইন্ডিভিজুয়াল, কারণ NaCl কে জলে দিলে Na প্লাস আয়ন হবে, Na প্লাস আয়ন জলের সাথে রিয়াকশন করতে চাইবে, আর Cl মাইনাস আয়নও জলের সাথে এবার রিয়াকশন করতে চাইবে। এবার দেখতে হবে এরা পারবে নাকি। কি করে বুঝবো? কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্ট, ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট। আচ্ছা, প্রথমে Na প্লাসের দিকে তাকাই। Na প্লাসটা কার কাছ থেকে এসেছে? NaOH এর কাছ থেকে এসেছে, তাই না? এবার বল NaOH টা স্ট্রং অ্যাসিড না উইক, সরি অ্যাসিড কেন বলছি, NaOH টা স্ট্রং বেস না উইক বেস? অবশ্যই NaOH টা স্ট্রং বেস। তাহলে NaOH টা যদি স্ট্রং বেস হয়, তাহলে Na প্লাসটা হচ্ছে তার বেসের কনজুগেট পার্টটা কি হয়? অ্যাসিড হয়। তাহলে Na প্লাসটা হচ্ছে NaOH এর একটা কনজুগেট কি? অ্যাসিড। বেস যত স্ট্রং হবে তার কনজুগেট পার্টটা ততটা উইক হবে। তাহলে NaOH টা যেহেতু স্ট্রং বেস, Na প্লাসটা হচ্ছে তার উইক কনজুগেট অ্যাসিড। তাই এই Na প্লাসটা জলের সাথে রিয়াকশন করে আর NaOH ব্যাক করতে পারছে, মানে Na প্লাসটা জলের কাছ থেকে OH মাইনাস আয়নটাকে টেনে নিয়ে আসতে পারছে না, কারণ ওটা একটা উইক কনজুগেট অ্যাসিড। সো এটা ক্রস,
রিয়াকশন করতে পারবে না। সেম ওয়েতে Cl মাইনাস কার কাছ থেকে আসছে? HCl এর কাছ থেকে। HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, Cl মাইনাসটা তাহলে তার উইক কনজুগেট বেস। তাহলে এই Cl মাইনাসটা কি চাইবে? জলের কাছ থেকে একটা H প্লাস আয়নকে কেড়ে বার করে নিয়ে আসতে চাইবে, কিন্তু সেই জিনিসটা সে করতে পারবে না, কারণ এটা উইক বেস। তাহলে যদি না পারে তাহলে এই রিয়াকশনটাও হবে না। তাহলে আমরা কি বুঝলাম? NaOH এর কোনো মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া সল্টের হাইড্রোলিসিস হয় না। এটা বলিস না যে NaCl তো জলে গুলে যায়, জলে গুলে যাওয়া তো জলের হাইড্রোলিসিস নয়। জলের কাছ থেকে জলের কাছ থেকে H প্লাস বা OH মাইনাস আয়নকে বার করে নিয়ে আসতে হবে ব্রেকডাউন করিয়ে। সেটা কি পারছে? আর জলে ডিজলভ হওয়া ঘটনাটা আলাদা। জলে ডিজলভ হচ্ছে মানে ক্যাটায়নটা অ্যানায়নটা জলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করার চেষ্টা করছে বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন করছে, ওটা ডিজলভ হয়ে যাওয়া। তার মানে এই নয় যে জলের কাছ থেকে H প্লাস বা OH মাইনাস আয়নকে বার করে নিয়ে আসতে পারছে। ঠিক আছে, এই আমার বলার। তাহলে কি বুঝলাম? Na প্লাস HCl আর NaOH স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া যে সেই সল্ট, এই রিয়াকশনের মধ্যেই নয়, তুই সল্ট তৈরি হয়েছে আমি দেখাচ্ছি যে এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া একটা সল্ট। এবার এই সল্টটাকে তুই একটা ফ্রেশ একটা জল আছে সলিউশন, সেখানে এই সল্টটাকে তুই ডিসলভ করলি, তাহলে না Na প্লাস না Cl মাইনাস কেউ জলের সাথে হাইড্রোলাইজ হতে পারলো না, তাহলে কোনো হাইড্রোলিসিস হলো না। তাহলে কোনো হাইড্রোলিসিস হচ্ছে না, তাহলে যদি কোনো হাইড্রোলিসিস না হয় তাহলে জলের যেটা পিওর ওয়াটারের যেটা পিএইচ, সেই পিএইচটাই থেকে যাবে। তাহলে এর পিএইচটা হবে 7, নিউট্রাল পিএইচ থাকবে। কোন টাইপের? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া সল্টের। এটা সবথেকে ইজি ছিল, কারণ এটার কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও নেই, কারণ হাইড্রোলিসিস হয় না। এবার আমাদের একটু ইস্যু জেনারেট হবে। কি করি? প্রথমে আমি একটা উইক অ্যাসিড নিই আর স্ট্রং বেস নিই। উইক অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড CH3COOH আর স্ট্রং বেস NaOH। এদের রিয়াকশন হলে কি তৈরি করবে? CH3COONA প্লাস H2O। তাহলে এটা হচ্ছে তোর সল্ট। তাহলে CH3COOH কে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড, তাহলে CH3COONA কে আমরা বলবো সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, তাহলে CH3COO মাইনাস আয়নকে আমরা অ্যাসিটেট আয়ন বলবো। তাহলে তার সোডিয়াম সল্ট মানে সোডিয়াম পার্ট রয়েছে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট। পটাশিয়াম থাকলে পটাশিয়াম অ্যাসিটেট বলবো, অন্য কোনো কেউ থাকলে তার অ্যাসিটেট হবে। বেশ, এবার এই সল্টটার আমি হাইড্রোলিসিস করব। সল্টের হাইড্রোলিসিস করব মানে CH3COONA কে তুই কিনে নিয়ে এসেছিস, দিয়ে সেটাকে তুই জলে গুলে দিয়েছিস। এবার দেখবো কি হাইড্রোলিসিস হবে। এটা জলের হাইড্রোলিসিস হচ্ছে মানে এখান থেকে যে CH3COO মাইনাস আয়নটা জলের সাথে রিয়াকশন করতে চাইবে এবং Na প্লাসটা জলের সাথে রিয়াকশন করতে চাইবে। একটু আগের পেজেই দেখলাম Na প্লাস রিয়াকশন করবে না, কারণ ওটা স্ট্রং অ্যাসিড থেকে আসছে, তাহলে উইক পার্ট। কিন্তু CH3COO মাইনাসটা একটা উইক অ্যাসিডের কাছ থেকে আসছে। অ্যাসিডটা যদি উইক হয় তাহলে তাহলে CH3COO মাইনাসটা একটা কনজুগেট মানে বেস। ঠিক আছে, অ্যাসিডটা যেহেতু উইক তাহলে তার কনজুগেট বেসটা কি? স্ট্রং। তাহলে CH3COO মাইনাস স্ট্রং বেস, সে জলের মধ্যে যে H2O ওর মধ্যে থেকে OH মাইনাস আয়নকে কেড়ে নিতে চাইবে। সরি, CH3COO মাইনাস সে জলের মধ্যে থেকে H প্লাস আয়নটাকে কেড়ে নিতে চাইবে। ও তো নেগেটিভ আবার OH মাইনাস আয়ন নেগেটিভকে কি করে নেবে? CH3COO মাইনাস জলের মধ্যে থেকে H প্লাস আয়নটাকে কেড়ে নিতে চাইবে। তাহলে CH3COO মাইনাস জলের কাছ থেকে যদি কেড়ে নেয় H প্লাস আয়নটা, তাহলে ও নিজের প্যারেন্ট যে অ্যাসিড CH3COOH ব্যাক করলো, প্লাস জলের কাছ থেকে H প্লাস আয়নটাকে তুলে নিল। তাহলে জলের এখন এক্সট্রা কে জেনারেট হলো সলিউশনের মধ্যে? OH মাইনাস। কারণ এই OH মাইনাস আয়নটা যে H প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে জল হয়েছিল, সেই H প্লাস আয়নটাকে তো CH3COO মাইনাস কেড়ে নিয়েছে জলের কাছ থেকে, তাহলে এক্সট্রা OH মাইনাস। তাহলে আমরা বলতে পারি CH3COONA প্লাস H2O হলে এর হাইড্রোলাইজ প্রোডাক্টটা হচ্ছে CH3COOH প্লাস Na প্লাস তো কোনো রিয়াকশনই করলো না, তাহলে সলিউশনে Na প্লাস পড়ে রইলো আর কিছুটা এক্সট্রা OH মাইনাস আয়ন জেনারেট করলো। এই এক্সট্রা যে OH মাইনাস আয়ন জেনারেট করলো, এটাই এই সল্টের সলিউশনকে বেসিক করে তুলবে, মানে পিএইচটা গ্রেটার দেন 7 যাবে। তাহলে যখন আমরা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া যে সল্ট, সেই সল্টের হাইড্রোলিসিস করব, সেই সল্টের সলিউশনের পিএইচটা বেসিক রেঞ্জে যাবে। কেন হবে আশা করি বুঝতে পারছিস। কনসেপ্টটা বুঝে নে, তারপর আমি ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখিয়ে দেবো। একটা ডেরিভেশন দেখাবো, বাকিগুলো তুই বুঝতে পারছিস আচ্ছা এইভাবে হচ্ছে। কারণ সবগুলো ধরে ধরে করানোর দরকার নেই, কারণ তোকে ডেরিভেশন করতে দেবে না, তোর বোঝার জন্য আমি ডেরিভেশনটা করে দেবো একটা। থার্ড পয়েন্টে তাহলে আমরা এবার কি করবো? থার্ড পয়েন্টটা ইনভার্স করে দিই বিষয়টাকে, মানে স্ট্রং অ্যাসিড নিই প্লাস উইক বেস নিই। ঠিক আছে, স্ট্রং অ্যাসিড উইক বেস। স্ট্রং অ্যাসিড নিই HCl, উইক বেস কি নেবো? NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার এটা রিয়াকশন করলে কি হবে? সিম্পল, NH4 প্লাস OH মাইনাস HCl জল তৈরি করে নেবে, তাহলে এখানে NH4 প্লাস আর Cl মাইনাস, তাহলে NH4Cl জেনারেট করবে,
প্লাস এখান থেকে H2O বেরিয়ে যাবে। এই তো ব্যাপার। বেশ, এবার NH4Cl কে জলে গুলে দেবো। তুই NH4Cl কিনে নিয়ে এসেছিস, সেই NH4Cl কে তুই এখন জলে ডিসলভ করে দিলি, বা যতটা HCl ঠিক ততটা অ্যামাউন্টই NH4OH দিলি, তাহলে HCl আর NH পুরোপুরি নিউট্রালাইজড হয়ে গেল। তাহলে সলিউশনে কোনো H প্লাস HCl আর NH4OH কোনো বাকি নেই, সবাই রিয়াকশন করে গেল। এবার এই যে সল্টটা পড়ে থাকলো সলিউশনের ভিতরে, সেই সল্টটা এখন সলিউশনের ভিতরে জলের সাথে রিয়াকশন করবে, এইভাবেও তুই ভাবতে পারিস, ঠিক আছে। আচ্ছা, এবার এই HCl আর H2 যেটা পড়ে রয়েছে, ধরে নিলাম সমস্ত HCl সমস্ত NaOH এর সাথে রিয়াকশন করে নিউট্রালাইজ হয়েছে, কমপ্লিট নিউট্রালাইজেশন হয়ে গেছে, কেউ এক্সেস নেই। তাহলে NH4Cl জলের সাথে এবার রিয়াকশন করবে, কি হবে? বেসিক্যালি NaCl থেকে যে NH4 প্লাস আসছে, সেই NH4 প্লাস জলের সাথে রিয়াকশন করতে চাইবে, আর যে Cl মাইনাস সেটা এখন জলের সাথে রিয়াকশন করতে চাইবে। Cl মাইনাস তো পারবে না, স্ট্রং এর কাছ থেকে আসে, কিন্তু NH4OH টা একটা উইক বেস, তো উইক বেসের এটা স্ট্রং কনজুগেট অ্যাসিড। তাহলে NH4 প্লাস কি চাইবে? জলের কাছ থেকে, যেহেতু অ্যাসিড, জলের কাছ থেকে OH মাইনাস আয়নটাকে অ্যাকসেপ্ট করে নিতে চাইবে। তাহলে জলের কাছ থেকে যদি কেড়ে নেয়, এই ওয়াটার মলিকিউলটার কাছ থেকে যদি OH মাইনাস আয়নটাকে কেড়ে নেয়, ওয়াটার মলিকিউলটা এখন শুধুমাত্র H প্লাসে কনভার্ট হয়ে যাবে, তাহলে এক্সট্রা অ্যাসিড জেনারেট করছে সলিউশনে। তাই টোটাল হাইড্রোলাইজড প্রোডাক্টটা কি হচ্ছে? টোটাল হাইড্রোলাইজড প্রোডাক্টটা হচ্ছে NH4OH প্লাস Cl মাইনাস, ও তো রিয়াকশন করেনি, প্লাস H প্লাস। তাহলে এই যে এক্সট্রা H প্লাস আয়নটা জেনারেট করলো, এই এক্সট্রা H প্লাস আয়নটাই কি সলিউশনটাকে অ্যাসিডিটি দেবে। এই H প্লাস আয়নটাই সলিউশনটাকে অ্যাসিডিটিটা প্রদান করবে, তাই তো। দ্যাট মিনস pH লেস দ্যান 7 হবে। আগের পেজে লেস দ্যান লিখে দিইনি তো, গ্রেটার দ্যান লিখেছি, ঠিক আছে। লেস দ্যান 7 হবে, তাহলে এটা আমরা বুঝলাম স্ট্রং অ্যাসিড উইক বেস। লাস্ট আমাদের যেটা পড়ে রয়েছে সেটা কি? লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে দুটোই উইক অ্যাসিড প্লাস উইক বেসের রিয়াকশন করাবো। উইক অ্যাসিড উইক বেসের রিয়াকশন করাই কি? CH3COOH প্লাস NH4OH, এখান থেকে কি সল্ট জেনারেট করবে? যদি OH আর হাইড্রোজেনটাকে তুলে দিস তাহলে জল, তাহলে বাকি NH4 প্লাস আর CH3COO মাইনাস, তাহলে CH3COO মাইনাস NH4 প্লাস প্লাস H2O। তাহলে আগের বার যখন সোডিয়াম ছিল, CH3COO মাইনাসের নাম বললাম অ্যাসিটেট, তাহলে আগেরটা সোডিয়াম অ্যাসিটেট হলে এটার নাম কি হবে? অ্যামোনিয়াম অ্যাসিটেট। তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেট একটা উইক অ্যাসিড এবং উইক বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া সল্ট। এবার এই সল্টের হাইড্রোলিসিস করবো আমরা, তাহলে CH3COONH4, এটাকে তুই জলে ডিজলভ করেছিস বা কমপ্লিট ইউটিলাইজেশন হয়ে গেছে, তাহলে এটা পড়ে রয়েছে সলিউশনে। এই সল্টটার এবার কি হবে? হাইড্রোলিসিস হবে, মাইনাস H2 ওর সাথে রিয়াকশন করবে, আর তো যেটা NH4 প্লাস এখন H2 ওর সাথে রিয়াকশন করবে। এবার দুজনই উইকের কাছ থেকে এসেছে, তাহলে কনজুগেট পার্টগুলো সব স্ট্রং। কনজুগেট পার্টগুলো স্ট্রং হলে তারা তাদের কম যে প্যারেন্ট অ্যাসিড, সেই প্যারেন্ট অ্যাসিডটাকে মানে ব্যাক করাতে পারবে। এবার প্রবলেমটা হচ্ছে সল্ট হাইড্রোলিসিসের ফলে তুই এর যে অ্যাসিড সেটা তো ব্যাক করলো, যেটা বেস সেটা তো ব্যাক করলো, তার সাথে সাথে এক্সট্রা H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নও জেনারেট করছে। তাহলে কি এটা নিউট্রাল হয়ে যাবে? নির্ভর করছে যে উইক অ্যাসিড এবং উইক বেসটা তুই ইউজ করছিস, দুজনে কি সেম এক্সটেন্টে উইক? এরা দুজন যদি সেম পরিমাণ উইক হয়, তাহলে তাদের কনজুগেট পার্টগুলো সেম অ্যামাউন্টে স্ট্রং, তাহলে OH মাইনাস এবং H প্লাস সেম অ্যামাউন্টে তৈরি হবে, তখন সলিউশনটা নিউট্রাল হবে। কিন্তু যদি একজনের সাথে আরেকজনের উইকনেসটা কম বেশি হয়, স্বাভাবিক, সবাই তো সমান অ্যামাউন্টে উইক নয়, কারোর যদি উইকনেসটা আরেকজনের থেকে বেশি হয়, তাহলে তার কনজুগেট পার্টের উইক স্ট্রংনেসটার মধ্যে একটু ডিফারেন্স আসবে, তাহলে তারা সমান অ্যামাউন্টে H প্লাস আর OH মাইনাস আয়ন জেনারেট করবে না। এবার দেখতে হবে ওই পার্টিকুলার সলিউশনটাই OH মাইনাস বেশি জেনারেট করছে না H প্লাস আয়ন বেশি জেনারেট করছে। সেটা পুরোপুরি নির্ভর করবে যে উইক অ্যাসিড এবং উইক বেস ইউজ করছি তাদের ওপর। তাহলে এই পার্টিকুলার সল্টের সলিউশনের পিএইচটা তুই প্রেডিক্ট করতে পারবি না। পিএইচ নিউট্রাল হতে পারে, লেস দ্যান 7 হতে পারে, গ্রেটার দ্যান 7 হতে পারে, মানে অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল তুই তিনটেই পেতে পারিস, পুরোপুরি নির্ভর করছে কি অ্যাসিড এবং বেস এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, যদি এই পার্টিকুলার এক্সাম্পলটার কথা বলিস, এই পার্টিকুলার এক্সাম্পলটাতে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুজনই সেম অ্যামাউন্টে উইক, তাহলে তাদের কনজুগেট পার্টটা সেম অ্যামাউন্টে স্ট্রং, সো সেম অ্যামাউন্টে OH মাইনাস আর H প্লাস আয়ন জেনারেট করে। তো সেই কারণে এটা মোটামুটি পিএইচটা 7 এর কাছেই থাকে। কিন্তু এটা যদি অন্য অন্য উইক অ্যাসিড বেস মানে পেয়ার ইউজ করি, তখন ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে পারে। সেটা আমাদের ফর্মুলা থেকে বুঝে যাবো, সেটা নিয়ে চাপ নেই যে কি করে বুঝবো, কত কত কি করে দেখে আমি কি করে বুঝবো কত ভ্যালু মুখস্থ রাখবো, তো ওরকম করে তো বলবে না, তোকে পিকে বির ভ্যালু বলা থাকবে, তুই ফর্মুলাতে পুট করবি। আমরা সেটাই এবার শিখবো। এবার জেনারেল টার্মে বলছি, দেখ
ধর mx একটা সল্ট, mx কে তুই হাইড্রোলাইজ করছিস, তাহলে mx এর হাইড্রোলিসিস করতে চাইছিস। mx এর হাইড্রোলিসিস হচ্ছে মানে কি, m প্লাস যেটা সেটা জলের সাথে রিয়াকশন করতে চাইছে, আর x মাইনাস যেটা সেটা জলের সাথে রিয়াকশন করতে চাইছে, প্রোডাক্টটা লিখে নি। m প্লাস তাহলে জলের OH কে নেবে, তাহলে MOH জেনারেট করবে, আর তার সাথে এক্সট্রা কি জেনারেট করবে, H প্লাস। এবার H প্লাসটাকে আমি H প্লাসে লিখছি, তো এটাকে H3O প্লাসও ভাবতে পারিস, তাতেও কিছু ইস্যু নেই। তাহলে আবার একটা জলের মলিকিউল দিতে হবে এখানে। আর x মাইনাসটা জলের সাথে যদি রিয়াকশন করে, x মাইনাসটা জলের সাথে রিয়াকশন করলে জলের H প্লাসটাকে নিয়ে এটা HX অ্যাসিডটাকে ব্যাক করাবে, আর এক্সট্রা OH মাইনাস আয়ন জেনারেট করবে। মনে রাখবো আনডিসোসিয়েটেড অ্যাসিড কিন্তু সলিউশনে অ্যাসিডিটি দিতে পারে না, আনডিসোসিয়েটেড বেসও কিন্তু বেসিসিটি নয়, যতক্ষণ না পর্যন্ত ওটা ডিসোসিয়েট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সলিউশনে বেসিসিটি আসবে না। আচ্ছা, এই টোটাল রিয়াকশনটা দেখলাম। আচ্ছা, এগুলো আবার ইকুইলিব্রিয়াম তৈরি করবে, হ্যাঁ এগুলো কিন্তু ইকুইলিব্রিয়াম তৈরি করবে। বেশ, যদি ইকুইলিব্রিয়াম তৈরি করে, এই ইকুয়েশনের সাম্য ধ্রুবক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি আসবে, কনসেন্ট্রেশন অফ MOH ইনটু H প্লাস ডিভাইডেড বাই M প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু H2O। আগের মতনই H2O এর পরিমাণটা এতই বেশি পরিমাণে রয়েছে, H2O এর কনসেন্ট্রেশনটা অলমোস্ট কনস্ট্যান্ট, ব্র্যাকেটে H2O প্যাকেটে আর কি লিকুইড লিখতে হবে, এগুলো অ্যাকুয়াস, ঠিক আছে, এইভাবে লিখে দিবি। কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে কেসি, বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করব। তাহলে অ্যাসিডের জন্য যেমন KA পেয়েছিলাম, বেসের জন্য KB পেয়েছিলাম, ওয়াটারের জন্য KW পেয়েছিলাম, সেরকমই এই মাল্টিপ্লাই করছি। এটা যেহেতু হাইড্রোলিসিস হচ্ছে, তাই এটাকে আমরা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট KH বলবো। তাহলে KH ইকুয়াল টু আমরা কি পেলাম, MOH H প্লাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই M প্লাস আয়নের কনসেন্ট্রেশন হলো। সেম ওয়েতে আমি আর এইভাবে আর টোটালটা লিখছি না, এখানেও আমি ডাইরেক্ট KH টা লিখছি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে H2O টা মাল্টিপ্লাই করে। তাহলে এখান থেকে কি পাবো, HX এর কনসেন্ট্রেশন OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই X মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। এই দিকের যে নেগেটিভ পার্ট, তাহলে অ্যানায়নের হাইড্রোলিসিস হচ্ছে, তাহলে এটা অ্যানায়ন হাইড্রোলিসিস। এইদিকে কি হচ্ছে, ক্যাটায়নের হাইড্রোলিসিস। যে কোনো সল্ট দিলেই কি ক্যাটায়ন অ্যানায়ন বোথ হাইড্রোলিসিস হবে, কোনো গ্যারান্টি নেই। যদি আমি বোথ স্ট্রং নিই, না ক্যাটায়ন হাইড্রোলিসিস হবে না অ্যানায়ন হাইড্রোলিসিস হবে, ক্রস দেওয়া আছে। যখন আমি উইক অ্যাসিড নেব, উইক অ্যাসিড নিলে আমার অ্যানায়ন হাইড্রোলিসিস হচ্ছে, যখন আমি উইক বেস নেব তখন আমার ক্যাটায়ন হাইড্রোলিসিস হচ্ছে, যখন আমি বোথ উইক নেব তখন আমার অ্যানায়ন এবং ক্যাটায়ন বোথ হাইড্রোলিসিস হবে। এখানে কি বোথ বলে ফেললাম, সরি। যখন উইক বেস নেব তখন আমার কি হাইড্রোলিসিস হচ্ছে, তখন আমার ক্যাটায়ন হাইড্রোলিসিস হচ্ছে, এখানটায় আমার অ্যানায়ন হাইড্রোলিসিস হচ্ছে। বোথ স্ট্রং নিলে কোনো হাইড্রোলিসিসই হচ্ছে না, আর তুই যখন বোথ উইক নিচ্ছিস, বোথ উইক নিলে ক্যাটায়ন এবং অ্যানায়ন বোথ হাইড্রোলিসিসই হচ্ছে। বেশ, এই পেজে এবার কি ক্যালকুলেশনের দিকে আসে, এবার এটা মনে রাখতে হবে। প্রবলেম তো প্রচুর আছে আয়নিক ইকুইলিব্রিয়াতে। এই যে অ্যাসিডটা জেনারেট করছে, এই অ্যাসিডটা একটা উইক অ্যাসিড, স্বাভাবিক এই অ্যাসিডটা উইক অ্যাসিড বলেই তার এই যে কনজুগেট পার্টটা স্ট্রং ছিল। অ্যানাইন হাইড্রোলিসিস এখানে হচ্ছে, মানে এখান থেকে যে অ্যাসিডটা জেনারেট করছে এটা একটা উইক অ্যাসিড বলেই ওখানে অ্যানাইন হাইড্রোলিসিস হচ্ছে। তুই ভালো করে লক্ষ্য করে দেখ, যেখানে অ্যানাইন হাইড্রোলিসিস হয়েছে এটাতেই দেখিয়ে দিতে পারবো। দেখ, যেখানে অ্যানাইন হাইড্রোলিসিস হয়েছে তার যে অ্যাসিডটা যদি ব্যাক করতে পারে, অ্যানাইন হাইড্রোলিসিস যদি হয়, যে অ্যাসিডটা ব্যাক করবে সেটা অবশ্যই উইক অ্যাসিড। ক্যাটাইন হাইড্রোলিসিস যদি হয়, যে বেসটা ব্যাক করে দেবে রিঅ্যাকশনের ফলে, সেটা অবশ্যই উইক বেস। তাহলে উইক অ্যাসিডে উইক বেস যদি থাকে, এই উইক অ্যাসিড উইক বেসটা আবার কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম জেনারেট করে বসে থাকবে, যেটা জেনারেট হয়েছে H প্লাস প্লাস X মাইনাস। তাহলে এর জন্য তোকে এখানে আবার KA ডিফাইন করে নিতে হবে। কেন করছি একটু বাদেই বুঝবি। ডিভাইডেড বাই HX। সেম ওয়েতে এটা একটু উপরের দিকে তুলে নি, ঠিক আছে। সেম ওয়েতে যদি তুই এখানে বেসের কথা আসছে, তাই না, এখানে বেস MOH এক্সট্রা জেনারেট করেছে, তাহলে MOH টা আবার নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়াম তৈরি করবে, M প্লাস আর OH মাইনাস। আমি আর H2O টা লিখিনি, ঠিক আছে, H2O নিয়ে H3O প্লাস হবে, H প্লাস আয়নটাকে H3O প্লাস লিখতাম, এখানে H2O লিখলে H2O টা এখানে মাল্টিপ্লাই করে লিখতাম, সব করিনি, ডাইরেক্ট H প্লাস আয়নই লিখেছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে আমি কি পাবো, KB পাবো যেহেতু বেস, তাহলে M প্লাস আর OH মাইনাস ডিভাইডেড বাই MOH। এবার দেখ আমি কি করতে পারি। KH এর ইকুয়েশনটা দেখেছিস, দুদিক এদিকটাকে করে নি। KH এর ইকুয়েশনটা থেকে ভালো করে তাকা, আমি আর ওটাকে আর কপি পেস্ট করছি না, এখানেই ভালো করে দেখ আমি কি করছি। দেখ KH এর যে ইকুয়েশনটা,
কে এইচ এর ইকুয়েশনটাতে আমি এক্সট্রা উপরে একটা OH মাইনাস আয়ন অ্যাড করছি, নিচে একটা OH মাইনাস আয়ন এক্সট্রা অ্যাড করলাম, ঠিক আছে। আর এটাকে কপি পেস্ট করে নিচে ভালো করে লিখলে ভালো হতো, আমি আর পারছি না। এইখানটাতে উপরে নিচে একটা এক্সট্রা OH মাইনাস আমি আয়ন অ্যাড করলাম, একটু ভালো করে দেখ। OH মাইনাস আয়নটা অ্যাড করার ফলে কি হয়েছে, এই H প্লাস আর OH মাইনাস আয়নের মাল্টিপ্লিকেশনকে আমরা কি বলি, KW। আর বাকি MOH ডিভাইডেড বাই M প্লাস আর OH মাইনাস, দেখ তো M প্লাস প্লাস OH মাইনাস ডিভাইডেড বাই MOH, এটা জাস্ট 1/KB হয়ে আছে, উল্টে আছে। তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা লিখতে পারি সেটা হচ্ছে KH ইকুয়াল টু KW বাই KB, ঠিক আছে। এটা কখন লিখলাম, এটা যখন ক্যাটায়ন হাইড্রোলিসিস হচ্ছে। ক্যাটায়ন হাইড্রোলিসিসটা শুধু ক্যাটায়ন হাইড্রোলিসিস কখন হয়, শুধু ক্যাটায়ন হাইড্রোলিসিস হয় যখন তুই উইক বেস নিয়েছিস, এবং উইক বেসের জন্যই তো আমরা KB ডিফাইন করি, স্ট্রং অ্যাসিডের জন্য তো KB হয় না। আর অ্যানাইন হাইড্রোলিসিসের প্রসঙ্গ যখন হয়েছে তখন আমি উইক অ্যাসিড নিয়েছি, তাহলে এখানে কে আসবে, এখানে KA আসবে। স্ট্রং বেসের জন্য তো KB কিছু হয় না, তাহলে বুঝতে পারছিস রিলেশনটা কোথায়, উইক বেস আছে তাহলে KB আসবে, উইক অ্যাসিড বললে KA হবে। এটাকে আমি যদি না ডিফাইন করেও তোকে যদি দেখাই না, এখানে ডাইরেক্ট কি ফর্মুলা আসবে বুঝতেই পারছিস, KH ইকুয়াল টু কি আসবে, KW বাই KA আসবে, যেহেতু এখানে অ্যানায়ন হাইড্রোলিসিস হচ্ছে। এটা কি করে আমি প্রুফ করতে পারবো, এটা প্রুফ করতে পারবো আমি যদি আগেরটার মতো আমি এখানে একটা এক্সট্রা H প্লাস আয়ন অ্যাড করি, ডিভাইডেড বাই আমি যদি আরেকটা এক্সট্রা H প্লাস আয়ন দিই, তাহলে এই OH আর H প্লাস আয়ন মিলে KW, আর বাকিটা দেখ 1/KA, H প্লাস X মাইনাস ডিভাইডেড বাই HX, KA হলে উল্টো আছে, 1/KA দেওয়া রয়েছে তোকে। তাহলে আমরা এই ফর্মুলা দুটো বার করতে পারলাম, ঠিক আছে। নেক্সট আমাকে পিএইচ বার করার ফর্মুলা লাগবে, অসওয়াল্ড ডাইলিউশন ল লাগাবো। তোদের সুবিধার জন্য আমি M প্লাসটাকে নিচ্ছি, ও X মাইনাসটাকে নিয়ে করলে আমি তাড়াতাড়ি পিএইচ ক্যালকুলেট করে দিতে পারতাম। কেন M প্লাস A মাইনাসটাকে নিলে আমি তাড়াতাড়ি পিএইচ কেন ক্যালকুলেট করে দিতে পারতাম, কারণ এখানে এক্সট্রা এই না M প্লাসটাকে নিলে, এখানে M প্লাসটাকে নেবো না, X মাইনাসটা নেবো। M প্লাসটা নিলে এক্সট্রা H প্লাস আয়ন জেনারেট করছে, আমি খুব সহজে এখান থেকে পিএইচ বার করতে পারতাম, কিন্তু এখানে তো H প্লাস আয়ন জেনারেট করছে না, এখানে OH মাইনাস আয়ন জেনারেট করছে, তাহলে POH বেরোবে, এবং সেখান থেকে পিএইচ এর ভ্যালুটাকে আমাকে ঘুরিয়ে বার করতে হবে, তাই আমি X মাইনাসটাকে নিয়ে ক্যালকুলেট করছি তো সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে X মাইনাস যেটা, আবার লিখছি রিয়াকশনটা, H2 ওর সাথে রিয়াকশন করে কি দিচ্ছে, HX প্লাস এক্সট্রা OH মাইনাস। এবার অসওয়াল্ড ডাইলিউশন ল এর মতো ধরে নিলাম এটা C মোলার তৈরি হয়েছে, জলের নিয়ে আমার কিছু যায় আসছে না, 0 0 ইকুইলিব্রিয়াম যখন রিচ করেছে ধরলাম কি লিখতাম, C মাইনাস C আলফা, ইকুইলিব্রিয়াম রিচ করতে করতে C অ্যামাউন্টের ইনটু আলফা, মানে C আলফা অ্যামাউন্ট অফ ডিসোসিয়েট করে গেছে। এক্ষেত্রে তো ডিসোসিয়েশন হচ্ছে না, এক্ষেত্রে হাইড্রোলিসিস হচ্ছে, এই আলফাটাকে আমি H দিয়ে লেখা হবে, তাহলে C মাইনাস CH, যেমন C আলফা লিখেছিলাম CH, H হচ্ছে ডিগ্রি অফ হাইড্রোলিসিস, কতটা অ্যামাউন্ট X মাইনাস ছিল C মোল, তার মধ্যে থেকে CH অ্যামাউন্ট হাইড্রোলাইজড হয়ে গেছে, জাস্ট লাইক আলফার মতো। তাহলে এখানে কতটা তৈরি হবে, বেশি নিচে লিখে ফেলেছি 0 0, তাহলে এটা কতটা তৈরি হবে, এটা CH অ্যামাউন্ট তৈরি হবে, এটাও CH অ্যামাউন্ট তৈরি হবে। KH আমি অলরেডি আগে ডিফাইন করে দিয়েছি, KH এদের মাল্টিপ্লিকেশন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই X মাইনাসের, কত তৈরি হয়েছে, CH ইনটু CH ডিভাইডেড বাই C কমন নিলে 1 মাইনাস H, অসওয়াল্ড ডাইলিউশন ল যা করেছিলাম আগের দিন সেম, তাহলে CH স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস H, এখান থেকে আমি পরের লাইনে লিখতে পারি KH ইকুয়াল টু CH স্কোয়ার। হোয়াই, কারণ H এর ভ্যালু ভেরি ভেরি লেস দেন 1 হলে আমি 1 মাইনাস H কে অলমোস্ট ইকুয়াল টু 1 বলতে পারি। সেম আলফা C আলফা স্কোয়ার এসেছিল, সেম ভাবে এখান থেকে আমার H বেরোবে কি, রুট আন্ডার KH বাই C, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। এবার এখানে তো H প্লাস আয়ন জেনারেট করেনি, এখানে তো OH মাইনাস আয়ন জেনারেট করেছে, OH মাইনাস আয়নটা CH অ্যামাউন্টে জেনারেট করেছে, তাহলে ওখানে গিয়ে ভ্যালুটা বসিয়ে দিই, পরে পেজে যাই। তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা কত, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা হচ্ছে C ইন্টু H, তাহলে C ইন্টু রুট আন্ডার KH বাই C, তাহলে রুট আন্ডার KH ইন্টু C, আর KH এর ভ্যালু একটু আগে বার করেছি আমরা কি, KW বাই KA, তাহলে এই ফর্মুলাটা দাঁড়ালো। তাহলে আমরা পেয়ে গেলাম OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা কত, KW বাই KA ইন্টু C, KA টার্মে নিয়ে চলে আসতে পারলাম, কারণ উইক অ্যাসিড থেকেই তো X মাইনাস এসেছে, উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট ধরেছি, তাহলে উইক অ্যাসিড থেকে X মাইনাস যেমন CH3C ডবল মাইনাস,
তো সেটার হাইড্রোলিসিস হলে KW বাই কে। স্ট্রং এবং উইক বোথ থাকলে তখন ফর্মুলাটা আসছে। এখন ইন্ডিভিজুয়ালটা বলছি, যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি উইক আরেকজন স্ট্রং, দুজনেই স্ট্রং হলে কোনো রিয়াকশন নেই, দুজনের মধ্যে কোনো একজন উইক হলে রিয়াকশন হচ্ছে, বা বোথ উইক হলে তো হচ্ছেই। আচ্ছা, এবারে এটা হলো। এবার এখান থেকে আমাকে পিএইচ বার করতে হবে। দেখ, দুটো জিনিস করতে পারিস, দুটো মেথড বলেছিলাম, যে OH মাইনাস আয়নের যেটা কনসেন্ট্রেশন পেয়েছি মাইনাস লগ লাগিয়ে দিয়ে আমি POH বার করে দিই, 14 মাইনাস করে দিই, এটাও যেমন করা যাবে। আবার আমি এটাও করতে পারি, এখান থেকে ডাইরেক্ট H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা আমরা কি করে বার করে নিতে পারবো, KW বাই OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন বসিয়ে আমরা বার করে নিতে পারবো। এবার এটাও করতে পারবো, অথবা ওটাতে মাইনাস লগ লাগিয়ে দিয়ে POH বার করি, 14 মাইনাস করে দিই, সেটাও করতে পারবো। যেটা তোর সুবিধা মনে হবে তুই সেটা করিস। দুটো মেথডে আমি বলেছি আগের দিনও। তাহলে এটাতে আমি যদি আগে মাইনাস লগ বসিয়ে দিই, ধর আমি POH বার করলাম, POH ইকুয়াল টু মাইনাস লগ অফ KW বাই KA কি গন্ডগোল করেছি এখানে বাই সি লিখে দিয়েছি, তাই না? সি ছিল KH বাই সি, KW ইন্টু সি বাই কে। হ্যাঁ, নিচে ওই এই লাইনে উপরে আছে, এখানে KW বাই কে, নিচে মাল্টিপ্লাইড বাই সি লিখে দিয়েছি। দূর। আচ্ছা, আশা করি ভুলটা দেখতে পেয়েছিস, তোরা অনেকক্ষণ ধরে হয়তো ভুলটা দেখতে পেয়েছিস, এবার লক্ষ্য করলি, তাই না? আচ্ছা, ওটা আমার মিস্টেক, এইখানে বাই সি আছে। আচ্ছা, এটাকেও আমি যদি KW টার্মে লিখি, তাহলে এটা এইটা আসবে KW বাই KA ইন্টু সি, এইচ এর ভ্যালুটা এইখানে ইন্টু সি ছিল, KH এর জায়গায় KW বাই কে বসিয়ে সিটা উপরে তুলতে ভুলে গেছি। যাই হোক, তাহলে এই ভ্যালুটা এটা এইখানটায় লিখতে গিয়ে আমার রিয়েলাইজ হলো, কে সিটা নিচে কি করে এলো, KA ইন্টু সি আছে, আর পাওয়ারে কত আসছে, রুট আন্ডার, মানে পাওয়ারে হাফ, হাফটা বাইরে বেরোলো, তাহলে মাইনাস হাফ, হাফটা বাইরে বেরোলো মাইনাস হাফ, তাহলে লগ এম ইন্টু এন বাই এন, তাহলে লগ এম ইন্টু এন হলে লগ এম প্লাস লগ এন, ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে লগ KW প্লাস লগ সি মাইনাস লগ KA লিখে নিলাম, মাইনাস লগ KA লিখে নিলাম। এবার ভ্যালুটা আমি যদি বসাই, KW ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, তো 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাহলে তোকে শুধু মাইনাস 14 দেবে, ব্র্যাকেটের ভিতর লিখে রাখি, মাইনাস হাফের সাথে গুণ হয়তো পজিটিভ 14 হয়েই যাবে, তাহলে এখানে বেরিয়ে আসবে মাইনাস 14, এইভাবেই লিখছি। মাইনাস লগ KA, মাইনাস লগ KA টোটালটা হচ্ছে PK, তাহলে এটাকে তো আমি এইভাবে লিখতে পারি, প্লাস অফ মাইনাস আমি এইভাবে তো ভাবতেই পারি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, প্লাস PK প্লাস লগ সি প্লাস লগ সি। এবার মাইনাস হাফটাকে মাল্টিপ্লাই করে দিলে এখানে পজিটিভ 7 মাইনাস হাফ পিকে মাইনাস হাফ লগ সি, এরকম একটা ভ্যালু আসছে। কিন্তু মনে রাখবে এটা POH এসেছে, তাহলে PH আমরা কি করে বার করবো, 14 মাইনাস, তাহলে 14 মাইনাস 7 প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ সি, তাহলে বিয়োগ করলে এটা কত হচ্ছে, বিয়োগ করলে এখানে চলে আসছে পজিটিভ 7 প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ সি। ঠিক আছে, এই শুধু 7টাকে তুই হাফ পিকে ডাব্লিউ লিখে নিতে পারতিস, 7 মানে হাফ পিকে ডাব্লিউ, সেটাও হতে পারতো, সেভাবেও তুই ফর্মুলাটা লিখতে পারিস, 7 টার্মেও লিখতে পারিস, হাফ পিকে ডাব্লিউ টার্মেও লিখতে পারিস। ঠিক আছে, এইভাবে বলা, এটা একটা ভাবে করতে পারিস। আরেকটা আমি তোর হোমওয়ার্ক দিলাম ক্যালকুলেট করার জন্য, তুই কি কর, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা জানিস, সেখান থেকে তুই H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বার করে নিলি। কিভাবে, KW বাই OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা কত এসছে, KW ইন্টু সি ডিভাইডেড বাই KA, এটা এসেছে, এটা রুট আন্ডার। এবার এখান থেকে এটা ক্যালকুলেট করতে হবে, তো একই ব্যাপার আসবে, তো এখান থেকে মাইনাস লগ লাগা, লগ এম বাই লগ এন, এটাকে রুট আন্ডার করে নে, একই ভ্যালুই আসবে। তো নিজের মতো করে এটা ট্রাই করি সলভ করার। আচ্ছা, যেটা আমি দেখলাম, এই যে PH এর ভ্যালুটা এলো, এই PH এর ফর্মুলাটা কার জন্য এলো, এই PH এর ফর্মুলাটা এলো যখন তুই উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেসের রিয়াকশন করাচ্ছিস। এবার যদি আমি বলি উইক স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস, তখন KA টা কি হয়ে যাবে, তখন KA টা হয়ে যাবে KB, এবং KA টা KB তো হবে, তার সাথে সাথে ওই হাফ পিকে এটার হাফ পিকে এর জায়গায় KB হবে, ওটা মাইনাস হাফ PKB হয়ে যাবে, PKB থাকলে ওই জায়গাটা মাইনাস হয়ে যাবে। বাকি তো একই টাইপেরই ফর্মুলা আসবে। আর তোর বোথ যখন উইক ইউজ করবি তখন PKA প্লাস PKB এই দুটো টার্ম আসবে, সেটাও তুই একটু ক্যালকুলেট করে দেখতে পারিস ইচ্ছা গেলে। আমি আর
ফার্দার ক্যালকুলেট করছি না, মানে তখন ক্যালকুলেট করলে কি করতে হবে, তখন ইন্ডিভিজুয়াল নিলে হবে না, বোথ উইক নিলে না। বোথ যদি উইক নিস, সেই পার্টিকুলার সিচুয়েশন থেকে ক্যাটায়ন হাইড্রোলিসিসের এইটা, অ্যানায়ন হাইড্রোলিসিসের এইটা ইন্ডিভিজুয়ালি তোকে ক্যালকুলেট করতে করতে যেতে হবে, বোথ নিয়ে তোকে ক্যালকুলেট করতে হবে। বোথ নিয়ে তুই যখন ক্যালকুলেট করবি তখন দেখা যাবে কে এইচ এর ভ্যালুটা, কে এইচ এর ভ্যালুতে যখন বার করবি তখন কে ডাব্লিউ বাই এক জায়গায় কে এ এসেছে, এক জায়গায় কে ডাব্লিউ বাই কে বি এসেছে, বোথ যখন উইক হচ্ছে তখন কে ডাব্লিউ বাই কে এ ইন্টু কে বি চলে আসবে, দুজনেরই টার্ম চলে আসবে, এটাই আমার বলার। আর সেটা আমি আর যেহেতু ডেরিভেশন আর তোর করতে হবে না, আমি একটা ডেরিভেশন করে দেখালাম। আর এখানে যে মিস্টেকটা করেছিলাম ওরকম মিস্টেক করে ফেলিস না, আগের লাইনে উপরে সি রয়েছে, পরের লাইনে তাড়াহুড়ো করে নিচে সি লিখে ফেলেছি, এই ভুলটা করিস না, আমি যে ভুলটা করেছিলাম। আর কি বাকি ফর্মুলাগুলো এবার বই থেকে দেখিয়ে দেবো, কনসেপ্ট আমি বুঝিয়েই দিলাম, যে আমি কনসেপ্ট বুঝিয়ে দিলাম, বুঝে গেলে বইয়ের ভিতর থেকে আর লাইন বাই লাইন পড়ার কিছু নেই। এই যে এখানে আরেকটা জিনিস, এই টপিকটা শুরু হওয়ার আগে কমন আয়ন ইফেক্ট ছিল, কমন আয়ন ইফেক্ট আমি স্কিপ করে গেছি, আলাদা করে বলছি না, শর্ট হাইড্রোলিসিস যখন পড়াবো তখন আমি কমন আয়ন ইফেক্টটা আলোচনা করে দেবো। এখানে যেটা পড়বি এই জিনিসটা মনে রাখবি, মেন এই জিনিসটা মনে রাখবি যে যখন তীব্র অ্যাসিডের সাথে তীব্র ক্ষার, তীব্র অ্যাসিডের সাথে তীব্র ক্ষার হলে পিএইচ প্রশম হয়। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার কোথায় গেছে, গ্রেটার দ্যান 7, সিএইচসি ডবল মাইনাস, দেখেছিস? মৃদু ক্ষার তীব্র অ্যাসিড পিএইচ লেস দ্যান 7 গেছে, এই যে NH4Cl দেখিয়েছি। বোথ যদি মৃদু হয় তাহলে তিনটে সিচুয়েশনই আসতে পারে, সেটা নির্ভর করবে। এবার আমি যা কনসেপ্ট বুঝিয়ে দিলাম সেই কনসেপ্টগুলো এখানে ভিতরে ভিতরে এক্সপ্লেন করা রয়েছে, ঠিক আছে? NaCl এই সই হ্যান ত্যান করে এক্সপ্লেন করা রয়েছে, কোনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশন এখানে তো সেই সেন্সে দেওয়া নেই। শেষে গিয়ে একটা ফর্মুলা চার্ট দেওয়া রয়েছে, এই ফর্মুলা চার্টটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। ম্যাথামেটিক্যাল ডেরিভেশন দেওয়া নেই আমার বলা ভুল, এইখানে ছোট্ট করে ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা দেওয়া রয়েছে। যেমন এ মাইনাস, আমি এক্স মাইনাস নিয়েছিলাম, সেখান থেকে কে এইচ ক্যালকুলেট করে H3O প্লাস এক্সট্রা করে তোকে দেখিয়েছে যে কে এইচ হচ্ছে কে ডাব্লিউ বাই কে এ, কে এইচ দেখিয়েছে কে ডাব্লিউ বাই কে বি যখন উইক বেস স্ট্রং অ্যাসিড, কে এ আসছে যখন উইক অ্যাসিড স্ট্রং বেস, যখন বোথ উইক হয়ে যাচ্ছে কে এ এবং কে বি, কে এ এন্ড কে বি বোথ এসেছে। এবার এখান থেকে পিএইচ এর ভ্যালুটা আমরা কি করে ক্যালকুলেট করা শেখালাম, যে গাঢ়ত্বটা দেখ, সেখান থেকে আমরা ক্যালকুলেট করেছি সিএইচ হয়। এবার এক জায়গায় অ্যাসিড আছে এক জায়গায় বেস আছে, তো সেখান থেকে ক্যালকুলেট করে আমরা কোনটা ক্যালকুলেট করেছি, আমরা এটা ক্যালকুলেট করেছি মৃদু অ্যাসিড তীব্র ক্ষারেরটা, মানে এক্স মাইনাসেরটা পেয়েছি 7 প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ সি। দেখ এটাই তো পেয়েছি শেষ অব্দি, 7 প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ সি, এইভাবে ক্যালকুলেট করে আসে, সেই ক্যালকুলেশনটা দেওয়া নেই, দেখিয়ে দিলাম। এবার তুই বাড়িতে বাকিটাও ট্রাই করবি, যখন শুধুমাত্র এম প্লাসের হাইড্রোলিসিস হচ্ছে তখন, এবং এম প্লাস এবং এক্স মাইনাস বোথ হাইড্রোলিসিস হচ্ছে তখন, তখন কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এবার এই যে ফর্মুলাটা, এই এইচ এর এই ভ্যালু তিনটে, পিএইচ এর এই ভ্যালু তিনটে, তাহলে তিনটে তিনটে ছটা, আর এক্ষেত্রে কে এইচ ইকুয়াল টু এই যে ভ্যালু তিনটে বলতে কে ডাব্লিউ বাই কে বি, এইভাবেও তোকে লাগবে অনেক সময়। এটা কে এইচ এর তিনটে ভ্যালু, কে এইচ এর তিনটে ভ্যালু, এইচ এর তিনটে ভ্যালু, পিএইচ এর তিনটে ভ্যালু, কখন কোন টাইপের সল্ট হচ্ছে সেটা তোকে মাথায় রেখে ফর্মুলা কিন্তু বসাতে হবে। এবার নিউমেরিক্যাল যতক্ষণ না করছি ততক্ষণ পর্যন্ত ভালো করে তো বুঝতে পারছিস না, নিউমেরিক্যাল করলে ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবি। আচ্ছা, এবার যদি তোর সুবিধার জন্য আমি যদি এম প্লাসের হাইড্রোলিসিসটা শুধু করি, এম প্লাসের হাইড্রোলিসিস হচ্ছে মানে অ্যানায়ন ক্যাটায়ন হাইড্রোলিসিস হচ্ছে, শুধু ক্যাটায়ন হাইড্রোলিসিস কখন হয়, যখন উইক বেস মানে কে বি আসবে। আমি তোকে কোনটা করে দেখালাম, শুধু অ্যানায়ন হাইড্রোলিসিস মানে উইক অ্যাসিড কে এ টার্মে দেখিয়েছি, তাই তোর সমস্ত জায়গাতে দেখ কে এ এসেছে, কোথাও কে বি আসেনি। এখানে দেখ কে এ, এখানে কে এ এসেছে, দেখতে পাচ্ছিস আশা করি, এখানটায় কে এ এসেছে। নেক্সট ফর্মুলাগুলোতেও কে এ আছে, কে বি নেই। এবার তুই যদি এই তো এইভাবে ক্যালকুলেট করতে পারিস, বললাম এইভাবেও ক্যালকুলেট করা যায়, এই টোটালটার মাইনাস লগ নিয়ে ক্যালকুলেট করলেও হবে। আচ্ছা, এবার যদি বোথ নয়, এবার যদি আমি শুধুমাত্র ক্যাটায়ন হাইড্রোলিসিস মানে উইক অ্যাসিডের কথা, উইক বেসের কথাটা বলি, উইক বেস স্ট্রং অ্যাসিড, তাহলে এম প্লাস কে তুই যেই জলে দিয়ে দিচ্ছিস, এম প্লাস জলের সাথে রিয়াকশন করে কি তৈরি করছে, এমওএইচ। এটা তো ঝামেলা কম, কারণ এখানে ডাইরেক্ট এইচ প্লাস আয়ন আসছে। সি মোল নিয়েছিলি, এই দুটো 0 0, এখানে সি মাইনাস সিএইচ, এই দুটো সিএইচ অ্যামাউন্টে তৈরি হলো। সেম ভাবে আমি এখান থেকে কে এইচ বার করব, কে এইচ ইকুয়াল টু কি আসবে, সেম জিনিসই আসবে, সিএইচ ইন্টু সিএইচ, সি কমন নিলে 1 মাইনাস এইচ, আমি একবারে লিখছি কেটে কুটে, কে এইচ ইকুয়াল টু সি এইচ স্কোয়ার। সেম ভাবে এইচ ইকুয়াল টু চলে আসবে রুট আন্ডার কে এইচ ডিভাইডেড বাই সি। এর আগে কে এইচ এর ভ্যালু আমরা বার করে ফেলেছি, যখন শুধুমাত্র ক্যাটায়ন হাইড্রোলিসিস, শুধুমাত্র যখন ক্যাটায়ন হাইড্রোলিসিস হচ্ছে, শুধুমাত্র যখন ক্যাটায়ন হাইড্রোলিসিস হচ্ছে,
শুধুমাত্র যখন ক্যাটায়ন হাইড্রোলিসিস হচ্ছে তখন KH এর ভ্যালু হচ্ছে KW/KB, একটু আগে বার করলাম। এখানটায় আমি KW/KB টা বসিয়ে যদি দিই, KW/KB বসিয়ে দিলে এরকম হবে। KW/KB এখানে বাই আন্ডার সি রয়েছে যখন এইচ এর ভ্যালুটা বেরোচ্ছে, ঠিক আছে? যখন আমি এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বার করবো তখন সিটা উপরে উঠে আসবে, এইচ এর ভ্যালু তো সিটা নিচেই আছে। এবার আমি যখন এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বলবো, এখানে সমস্যাটা নেই কারণ এখানে OH মাইনাস নেই, CH ডাইরেক্ট যখন বসবে CH এর জায়গাতে আমি যদি বসাই, এবার এইচটা উপরে উঠবে কারণ এখানে বাইরে একটা সি মাল্টিপ্লাইড আছে। KW ইন্টু C/KB পেয়ে গেলাম 1 বাই মানে পাওয়ার হাফ, তাহলে এখান থেকে ডাইরেক্ট পিএইচ বেরিয়ে আসবে। এখান থেকে ডাইরেক্ট পিএইচ ইকুয়াল টু কি মাইনাস লগ অফ KW ইন্টু C/KB পাওয়ারে হাফ, হাফকে আমি বাইরে রাখলাম, ব্র্যাকেটের ভিতরে লগ KW প্লাস লগ C মাইনাস লগ KB, ঠিক আছে? এবার মাইনাস হাফ রাখি, লগ KW এর ভ্যালুটা হচ্ছে -14, এর জন্যই তো মাইনাস লগ KW, মানে PKW এর ভ্যালু শুধু 14, পজিটিভ 14, কারণ PKW মানে কি মাইনাস লগ 14, শুধু লগ 40 লগ 40 মানে লগ 10 টু দি পাওয়ার 4 -14। এবার শুধু লগ KW আছে, শুধু লগ KW হলে লগ 10 টু দি পাওয়ার -14, শুধু -14 বেরিয়ে এলো বাইরে, প্লাস লগ C প্লাস কি আসবে ক্ষেত্রে PKB। এবার যদি মাল্টিপ্লাই করে দিই, দেখ -14 হাফ, তাহলে +7 মাইনাস হাফ PKB মাইনাস হাফ লগ C। ফর্মুলা দেখ মিলেছে, পিএইচ এর ফর্মুলা 7 মাইনাস হাফ PKB মাইনাস হাফ লগ C। যখন শুধুমাত্র আমরা মৃদু বেস মানে উইক বেস নিচ্ছি, তাহলে মৃদু ক্ষার দেখতেই পাচ্ছিস। এবার বোথ যদি উইক হয়, বোথ উইকের এমনি ক্যালকুলেশনও তো করিনি, বোথ উইকের এমনি ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা কেমন যাবে? তাহলে তখন সেখানে ক্যাটায়ন হাইড্রোলিসিস এবং অ্যানায়ন হাইড্রোলিসিস বোথ হচ্ছে, তাহলে দুটোকেই কনসিডারেশনের মধ্যে নিতে হবে। M প্লাস এবং X মাইনাস এটা জলের সাথে রিয়াকশন করছে, অবশ্যই ব্যালেন্স করার জন্য 2H2O লিখতে হবে কারণ এটাও জলের সাথে রিয়াকশন করছে, এটাও জলের সাথে রিয়াকশন করছে। এবার জলকে নিয়ে আমি অত চিন্তিত নই, আমি আর ব্যালেন্সে যাচ্ছি না। তাহলে M প্লাসটা কি জেনারেট করবে? M প্লাসটা তো জেনারেট করবে MOH, আর X মাইনাসটা কি জেনারেট করবে? HX, এটা তো জেনারেট করবে, এই তো রিয়াকশন দাঁড়াবে। ধরে নিলাম সেম অ্যামাউন্টে উইক এরা। এবার ব্যালেন্স ইকুয়েশন ধরেই আমি চলছি যে একটা M প্লাস একটা H2O এর সাথে রিয়াকশন করে, আরেকটা X মাইনাস আরেকটা H2O এর সাথে রিয়াকশন করে, সেটা আমি 2H2O যদি লিখে দিই, ঠিক আছে? তো 2H2O যদি লিখি তাহলে H প্লাস একটা H প্লাস HX এর সাথে রিয়াকশন করেছে, OH মাইনাস আয়ন জেনারেট করেছে, একটা OH মাইনাস এর সাথে রিয়াকশন করেছে, আরেকটা H প্লাস জেনারেট করেছে, তারা আবার ঘুরিয়ে জল জেনারেট করে তৈরি করেছে। তাহলে এইভাবেও লেখা যায়। তাহলে H2O থেকে যে H প্লাস আর OH মাইনাস আয়ন, তাহলে H2 এর একটা H প্লাস আয়ন HX এর সাথে রিয়াকশন করে HX, X এর সাথে যে রিয়াকশন করে HX, আর OH মাইনাস আয়ন MOH এর সাথে M প্লাস এর সাথে রিয়াকশন করে MOH, এটা লিখলেও হবে। তাহলে এর যেটা KH এর ইকুয়েশন কি আসবে? MOH এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই H ইনটু HX এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই M প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু X মাইনাস এর কনসেন্ট্রেশন, এটাই H2 টা মাল্টিপ্লাই করে দিয়ে KH পেয়েছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে। এটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারবো? এটা উপরে একটা H প্লাস এবং OH মাইনাস আয়ন দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আর নিচে যদি একটা H প্লাস আর OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখ তো KW KKB এর কি ইকুয়েশন আমরা দাঁড় করাতে পারছি কি? দেখ KA মানে কি আছে? KA মানে এগিয়ে চল, KA মানে H প্লাস X মাইনাস HX। তাহলে এখানে কি H প্লাস নিলাম, X মাইনাস নিলাম, আর HX কে নিলাম। এই তিনজনকে আমি এই তিনজনকে আমি এক জায়গায় করছি, ঠিক আছে? তিনটে যেটা ব্লু আন্ডারলাইন, তিনটে ব্লু আন্ডারলাইনকে আমি এক জায়গায় করলাম, HX ডিভাইডেড বাই X মাইনাস ইন্টু H প্লাস, ঠিক আছে? এবার ধর তিনটে ব্লু ইয়েলোকে আমি এক জায়গায় করছি, ঠিক আছে? এই তিনটে ইয়েলোকে আমি এক জায়গায় করলাম,
করলাম। আর এরা তাহলে তো এক্সট্রা পড়ে আছে, তাহলে কি আছে দেখ, এইটা হচ্ছে 1/Ka, এটা হচ্ছে 1/Kb, এটা হচ্ছে Kw। তাহলে এখান থেকে KH এর ফর্মুলাটা কি দাঁড়ালো? তাহলে এখান থেকে আমরা KH এর ফর্মুলাটা দাঁড় করাতে পারলাম, KH এর ফর্মুলাটা দাঁড় করাতে পারলাম Kw/Ka ইন্টু Kb, এই ফর্মুলাটা আমরা দাঁড় করাতে পারলাম এখান থেকে, তাই তো? এই ফর্মুলাটা দাঁড়ালো। এবার তোকে সেই CH করে তোকে ক্যালকুলেশন শুরু করতে হবে, দিয়ে তোকে টোটাল পিএইচ এর ভ্যালুটা ওখান থেকে আমাদের বেরিয়ে আসবে। তাহলে এইভাবে আমি একটু স্টার্ট করে দিলাম বিষয়টা, কিভাবে KH ইকুয়াল টু Kw/K ইন্টু Kb এলো, দেখে নিলি। আমি আর ফার্দার যাচ্ছি না, এগুলো ডিরাইভ তোকে করতে দেবে না, তোর জানার জন্য আমি বিষয়টা বললাম যে এই ক্যালকুলেশনটা কি করে এলো, Kw/K ইন্টু Kb কিভাবে এলো। ও শুধু তাই নয়, এখানে করেও দিয়েছে, ঠিক আছে? এইভাবে এখানে ছোট্ট করে ক্যালকুলেশনটা দেওয়াও রয়েছে, দেওয়া নেই বলা ভুল, দেওয়া রয়েছে, আমি বুঝিয়ে দিলাম তাহলে বিষয়টা, যেহেতু দেওয়া রয়েছে। এবার সেখান থেকে ফার্দার এই ক্যালকুলেশনটা তোকে করতে হবে। তাহলে যে তিনটে 9টা ফর্মুলা মনে রাখতে হবে, তিনটে পিএইচ এর, তিনটে এইচ এর এবং তিনটে KH এর ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। ডেরিভেশন কেউ জানতে চাইবে না, তোর কাছ থেকে নিউমেরিক্যালি করতে দেবে, ঠিক আছে? সো আশা করছি পরে যখন নিউমেরিক্যাল গুলো, তো আমি এখান থেকে কিছু নিউমেরিক্যাল মানে প্রতিটা টপিক থেকে কিছু কিছু নিউমেরিক্যাল নিয়ে আমি করিয়ে দেবো, সলভ করিয়ে দেবো, চ্যাপ্টারটা কমপ্লিট হোক। তাহলে আমাদের আর একটা টপিকই শুধু পড়ে রয়েছে, সেই একটা টপিক নয়, দুটো টপিক, মানে আর একটা ক্লাসে হয়ে যাবে, এটাই আমার বলার। একটা কথা বলছিলাম যে অনেক সময় টাইট্রেশন হলে তো pH 7 নিউট্রাল থাকে, তাই না? ক্লাসের শুরুতে যেটা বলছিলাম, নিউট্রালাইজেশন হলে তো pH 7 থাকবে। এখানে যেটা বলছিলাম, নিউট্রালাইজেশন হলে তো pH 7 থাকবে, pH 7 হওয়া উচিত, নিউট্রালাইজেশন হচ্ছে মানে অবশ্যই নিউট্রালাইজেশন হচ্ছে মানে pH 7 হচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে কমপ্লিট নিউট্রালাইজেশন হয়ে যাওয়ার পর যে সল্টটা জেনারেট করছে, এবার স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেসে যদি নিউট্রালাইজেশন করিস, তাহলে যে সল্টটা জেনারেট করবে সেই সল্টের কোনো হাইড্রোলিসিস নেই, তাহলে pH 7 থাকবে। এবার যদি স্ট্রং অ্যাসিড উইক বেস রিয়াকশন করিস, তখন pH-টা 7 থেকে নিচে চলে আসবে টাইট্রেশনের। যদি তুই উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেসে নিউট্রালাইজেশন করিস, নিউট্রালাইজেশনটা তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যে সল্টটা জেনারেট করবে সেই সল্টের এবার হাইড্রোলিসিস হবে, pH-টা 7 থেকে বেশি চলে যাবে, বেসিক pH হয়ে যাবে সলিউশনের pH-টা। ইভেন দ্য অ্যাসিড বেস নিউট্রালাইজেশন হলে pH-টা 7-এই থাকার কথা, হচ্ছেও তাই অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের ফলে, কিন্তু ওর যে সল্ট জেনারেট করছে সেই সল্টের আবার ফার্দার হাইড্রোলিসিস হচ্ছে, সেই কারণে pH-টা নিউট্রাল pH-টা সাথে থাকতে পারছে না। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিঅ্যাকশনের ফলে নিউট্রাল pH 7-এই থাকছে, কারণ ওর যে সল্ট তার হাইড্রোলিসিস নেই। এই কারণে টাইট্রেশনের কিন্তু pH-টা বিভিন্ন রেঞ্জে যায়, এবং তখন আমাদের ভেবেচিন্তে ইন্ডিকেটর চুজ করতে হয় যে কিন্তু সঠিক pH রেঞ্জে তোকে কালার চেঞ্জ করে টাইট্রেশনটা কমপ্লিট হয়েছে বুঝতে সাহায্য করবে, ঠিক আছে? তো সেটা তো চয়েস অফ ইন্ডিকেটরের ব্যাপার আছে, সব সিলেবাসে নেই, তো বলছি না, জাস্ট একটু শুনিয়ে রাখলাম। পরের দিন আমাদের আয়নিক ইকুইলিব্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আরো 2-3টে ক্লাস লাগবে জাস্ট নিউমেরিক্যাল করানোর জন্য এবং প্রিভিয়াস ইয়ার করানোর জন্য, ঠিক আছে? এই আর কি বলার, বাকি নেক্সট ক্লাসে।